আমার সামনে একটা ইমেজ আছে, একটু খেয়াল করে দেখেন। আমার সামনে একটা ইমেজ আছে। এখন এই ইমেজটার কিছু অংশকে আমি কেটে ফেলতে চাচ্ছি, ফেলে দিতে চাচ্ছি, ঠিক আছে? তো এটা কিভাবে করব বা কি সিস্টেমে কাজ করব? আমাদের যে টুলবার আছে, এই টুলবারের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্রপ টুল। এই যে টুলসটা দেখতেছেন, এই টুলসটা দিয়ে আমি ইচ্ছে করলে কি করতে পারি, আমার প্রয়োজন মতো আমার ইমেজটাকে কেটে ফেলতে পারি। এই যেমন আমার যে ইমেজটা আছে, এই ইমেজটার উপরের যে অংশটা আছে, একটু খেয়াল করে দেখেন। উপরের যে অংশটা আছে এখানে আপনার ফটোশপের একটা অপশন দেওয়া আছে, তাই না? আমি চাচ্ছি এটার জন্য আবার দেখতে খারাপ লাগতেছে, আমি যদি ড্র্যাগ করি এখান থেকে এ পর্যন্ত যাই, এবং এখান থেকে যদি ড্র্যাগ করে এ পর্যন্ত যাই, এবং এখান থেকে যদি ড্র্যাগ করে এ পর্যন্ত যাই, আর এ পর্যন্ত যদি ড্র্যাগ করে আমি এখানে গিয়ে যদি এন্টার প্রেস করি, তাহলে আমার জাস্ট ইমেজটা কাজ করবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আপনি এটা করছেন কিভাবে? আপনি যখনই কোনো ইমেজের মধ্যে, যখনই যে কোনো ইমেজের মধ্যে যখন আপনি ক্রপ টুলটা ক্লিক করবেন, তখন আপনার সামনে এই অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ক্রপ টুলের এই অংশটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি এখান থেকে ধরে ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো, অর্থাৎ কাস্টমস ভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু কেটে ফেলে আপনি কি করতে পারবেন, আপনার ইমেজটাকে সুন্দর করে নিতে পারেন। অপ্রয়োজনীয় অংশ যদি আপনি কেটে ফেলতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এভাবে ক্রপ টুলের মাধ্যমে কাটতে পারবেন, কেটে আপনার ইমেজটাকে সুন্দর একটা অবয়ব তৈরি করতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আপনি যে ড্র্যাগ করছেন এভাবে কি শুধু কাজ করা যায়? না, আপনি ইচ্ছা করলে আরো একটা ওয়ে নিয়ে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে, আমি ক্রপ টুলে যাব, ক্রপ টুলে যাওয়ার পর এই যে দেখেন আমার মাউসটা যেটা দেখতেছেন, আমার মাউসের পাশে দেখেন একটা স্টার চিহ্ন আছে, মানে প্লাস চিহ্ন আছে, প্লাস হচ্ছে ক্রপের মতো দেওয়া আছে। আপনি যদি এইভাবে ড্র্যাগ করেন, এইভাবে ড্র্যাগ করে যদি জাস্ট ছেড়ে দেন, এই হচ্ছে আপনার সিলেকশন দেখাচ্ছে যে এতটুকু জায়গায় সিলেকশন। আমি যদি এখানে ইন্টার প্রেস করি, আমার বাকিগুলো চলে যাবে, জাস্ট ওই অংশ থাকবে। অর্থাৎ আমি আমার কোনো ইমেজের থেকে যদি আমার বেশি যেই অড অংশগুলো আমি ফেলে দিয়ে আমি আমার প্রয়োজনীয় অংশটা আমি নিয়ে কাজ করতে চাচ্ছি, এরকম টাইপের যদি কোনো কিছু করতে চান, করতে পারবেন। অনেক সময় আমাদের কিছু ইমেজের মধ্যে যে দেখা যায় যে অনেকগুলো ইফেক্ট আছে, ওখান থেকে এত ইফেক্ট আমার দরকার নেই। যেমন আমার এইখানে একটা ইমেজ আছে, এখানে ইমেজের মধ্যে খেয়াল করে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে, তাই না? আমি চাচ্ছি এত কিছুর দরকার নেই, আমার জাস্ট এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু থাকলে হবে, বাকিটা আমার দরকার নেই। আপনি যদি এই পর্যন্ত সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যদি এন্টার প্রেস করেন, বাকিগুলো চলে যাবে, আপনার জাস্ট প্রয়োজনীয় যতটুকু অংশ ততটুকু আপনার কাছে চলে আসবে। মেইন থিমটা হচ্ছে আপনি আপনার প্রয়োজনে আপনার ইমেজটাকে কেটে ফেলতে পারবেন। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আমি এই ইমেজটাকে কপি করে আমার একটা আর্টবোর্ডে নিয়ে গেলাম, সরি ক্যানভাসে নিয়ে গেলাম, নেওয়ার পর আমি এখন এটাকে কাটতে চাচ্ছি, আমার প্রয়োজনে আমাকে এটা ছোট করতে হবে, বুঝতে পারছি? আমি যদি এখানে ক্রপ টুলে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এই ক্রপ টুলটা কিন্তু ক্যানভাসের মধ্যে অ্যাড হচ্ছে, এটা কিন্তু ইমেজের মধ্যে অ্যাড হয় নাই। যদিও আমার ইমেজ লেয়ারটা সিলেক্টেড, যদিও আমার ইমেজ লেয়ারটা সিলেক্টেড। এখন যদি আমি এখানে টেনে, আমি যদি এখানে টেনে এখানে ঠিক করতে চাই, এখানে যদি আমি ঠিক করতে চাই, এবং এখান থেকে যদি আমি ঠিক করতে চাই, এভাবে যদি ঠিক করে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা সহই কাজ করতেছে, অর্থাৎ ক্যানভাসটা সহ কাজ করতেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যদি কোনো ইমেজকে ক্রপ করতে চাই বা আমার প্রয়োজন অনুযায়ী বাদ দিয়ে কাজ করতে, সেটা হচ্ছে আলাদাভাবে তৈরি করে দেন হচ্ছে এখানে ইউজ করতে হবে। যদি আপনি এখানে ইউজ করেন, ক্যানভাসের উপর ইউজ করেন, তাহলে দেখা যাবে যে ক্যানভাসটা সহ নষ্ট হয়ে যাবে। এতে আপনি সাপোজ মনে করেন এখানে কিছু কাজ করছেন, এখানে কিছু কাজ করছেন, এই জিনিসটাও কিন্তু চলে যাবে, এটা থাকবে না, বুঝতে পারছি? তো এই জন্য আপনি আপনার প্রয়োজন মতো যদি কোনো ইমেজের কোনো অংশকে কেটে ফেলতে চান, তখন আপনি কি করতে পারবেন, এই অংশ নিয়ে কাজ করতে পারেন। এখন হয়তো আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি আমার যে অংশটা আছে তার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, যেমন পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট সাইজের ছবির একটা নির্দিষ্ট পরিমাপ আছে। এখন আপনি যে এখানে কাটতেছেন, আপনি যেখানে কাটতেছেন এটা তো কোনো পরিমাপ নেই, আপনি তো আপনার মতো করে কেটে ফেলতেছেন, কিন্তু আমার এই ইমেজটার মধ্যে আমি পরিমাপ মতো কাটতে চাচ্ছি, তখন আমি কি করব? তখন আপনি ইচ্ছে করলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন, একটু খেয়াল করে দেখেন লেখা আছে রেশিও, এই যে এখানে লেখা আছে রেশিও, আর আমি এটার মধ্যে গিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, এগুলোকে রাখতেছি না, আমি রেশিওটাকে রাখলাম। রাখার পর এখানে আমি ইউজ করতেছি হচ্ছে যে আপনার পাসপোর্ট সাইজের ছবির সাধারণত যেই রেশিওটা থাকে, সেই রেশিওটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনার 4.5 সেন্টিমিটার থাকে হচ্ছে হাইট, আর উইডথটা থাকে হচ্ছে 3.5 সেন্টিমিটার। 4.5 সেন্টিমিটার থাকে হচ্ছে উইথ, হাইট, আর উইথটা থাকে হচ্ছে সরি হাইটটা থাকে হচ্ছে আপনার 4.5 সেন্টিমিটার। বুঝতে পারছি কথাটা?
এটা হচ্ছে আপনার রেশিও, সেন্টিমিটার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার রেশিও, এটা হচ্ছে আপনার যে পাসপোর্ট সাইজ আছে, পাসপোর্ট সাইজের রেশিও হচ্ছে এটা 4.5 আর 5.5 3.5 3.5 হচ্ছে এটা, উইথ হচ্ছে 3.5 আর হাইটটা হচ্ছে আপনার 4.5। এরপরে যদি আপনার মনে হয় যে না আমার কনফিউশন আছে, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন যে পাসপোর্ট সাইজ ফটো, যদি আপনি সার্চ করেন এই যে পাসপোর্ট ইমেজ সাইজ লিখে যদি সার্চ করেন, তখন দেখবেন আপনার সামনে এই রিলেটেড অপশন চলে আসে। দেখেন 4.5 3.5 যতগুলো দেখবেন সবগুলোই এই ইফেক্ট। এবং এখানে দেখেন লেখা আছে mm 45 mm 35 mm, আপনি ইচ্ছা করলে mm ও ইউজ করতে পারেন। এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার ওরকম টাইপের ইমেজ দরকার হয়। যেমন আমেরিকা যদি যান তখন সেক্ষেত্রে একটা আমেরিকার সাইজ আছে, আবার যদি আপনি কানাডায় যান কানাডার একটা সাইজ আছে, বাংলাদেশি পাসপোর্টের একটা সাইজ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজ আছে। যেমন আমরা অনেক সময় যেমন আর্মিতে যদি আপনি অ্যাপ্লাই করতে যান তখন দেখবেন আপনাকে একটা স্কয়ার সাইজ দিচ্ছে যে এত বাই এত আপনাকে দিতে হবে। আবার যদি আপনি কোনো অ্যাডমিশন নিতে চান, বিশেষ করে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান, সেখানে আপনার লেখা থাকে এত বাই এত, একটা বক্স থাকে, বক্সের মধ্যে লেখা থাকে এত বাই এত। এখন আপনাকে কি করতে হবে, এই রিলে কাজ করতে হবে। এখন হয়তো বা সেটা হতে পারে পিক্সেল, সেটা হতে পারে সেন্টিমিটার, সেটা হতে পারে মিলিমিটার, যা হবে মানে যা হওয়ার তাই হবে। সো আপনি ওই হিসেবে রেশিওটা দিবেন। দেওয়ার পর একটু খেয়াল করে দেখেন আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা তো অনেক বেশি উল্টোপাল্টা হয়ে গেছে, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে মুখের অবয়বটা যেখানে থাকে সেটাই তো হয়, তাই তো? আমি যদি এখন এখান থেকে ড্র্যাগ করি, সে কিন্তু রেশিও মেইনটেইন হয়ে ছোট হচ্ছে, বুঝতে পারছি? সে কিন্তু রেশিও মেইনটেইন হয়ে ছোট হচ্ছে। আমি যদি ওকে ধরে এখানে নিয়ে আসি যে আমার এই হচ্ছে আমার পাসপোর্ট সাইজ, বুঝতে পারছি? এটাকে ধরতেছি, এতটুকু পর্যন্ত আমি পাসপোর্ট সাইজের জন্য রাখতেছি। রাখার পর আপনার যদি মনে হয় যে না আপনার আরেকটু ঠিক করবেন, আপনি আরেকটু ঠিক করতে পারেন। ঠিক করে এন্টার প্রেস করলে আমার পাসপোর্ট সাইজের অংশটা চলে আসবে, বাকিটা চলে যাবে। ক্লিয়ার? এভাবে আমি করতে পারবো। এখন আমি যে এই যে অংশটা যে করছি, এই যে অংশটা যে করলাম, এখন যদি ইমেজে যাই, ইমেজে গিয়ে যদি ইমেজ সাইজে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমি যদি এখানে সেন্টিমিটারে ক্লিক করি তখন দেখেন কত আসছে, 11.11 বাই হচ্ছে আপনার 11 বাই 14 দেখা যাচ্ছে না? আমি এখানে যদি 3.5 দেই, 3.5 আর হচ্ছে দেখেন 4.49, অর্থাৎ পুরোপুরি আমার ইয়াতেই আছে, 4.5 বাই 3.5 আছে, বুঝতে পারছি? এখন আমি যদি এখান থেকে রেজুলেশনটা চেঞ্জ করে দেই, ওকে যদি করে দেই, এই হচ্ছে আমার অ্যাকচুয়াল একটা ইমেজ, অর্থাৎ পাসপোর্ট সাইজের অ্যাকচুয়াল একটা ইমেজ এটা। এখন আপনি যদি এভাবে না করে এভাবে যদি করতে চান, যে আমি এটাকে ধরে আমি রেশিওটাকে ক্লিন করে দিলাম, আমি চাচ্ছি এখান থেকে ড্র্যাগ করলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, অর্থাৎ আপনি রেশিওটা আগে মেনটেন না করে আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো কেটে নিচ্ছেন, বুঝতে পারছি? আপনি আপনার প্রয়োজন মতো হাইট উইডটা কেটে নিলেন, কেটে নেওয়ার পর এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করে হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর আপনি যদি ইমেজে যান, ইমেজ সাইজে যান, তখন দেখেন সেন্টিমিটার কত দেখাচ্ছে। এখন যদি আমি এখানে 3.5 বা হচ্ছে 4.1 দেই, আপনার কম বেশি হয়ে যাবে, বুঝতে পারছি? কম বেশি হয়ে যাবে। কেন কম বেশি হয়ে যাবে? কারণ তার উইথের সাথে হাইটটা মিলতেছে না। তখন আবার আমাকে এটাকে উইথ এবং হাইটটা নিয়ে কাজ করতে হবে। এজন্য আপনি যদি রেশিওটা আগেই রেডি করেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনার জন্য। আমি কি করব, এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করে দেন হচ্ছে কাজ করব। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে 3.5 আর সেন্টিমিটার দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সরি সিএম দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে হচ্ছে 4.5 সিএম। যাই দিই না কেন, অর্থাৎ আমার যেরকম প্রয়োজন সেরকম দিই না কেন, এখন দেখাচ্ছে এটা, আমি জাস্ট ধরে এখান থেকে রেশিওটা মেনটেন করে নেব। রেশিওটা মেনটেন করে আমার যতটুকু দরকার, যেখান পর্যন্ত দরকার আমি রাখবো, রেখে আমি কি করতেছি, আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে কাট করে ফেলবো। কিন্তু এখানে একটু কম বেশি হয়ে গেছে, আবার যাই, যতক্ষণ পর্যন্ত রেশিওটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। জুম করে দেখি, হ্যাঁ আমার মনে হয় এখন ঠিক আছে, শোল্ডার গুলো ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ইন্টারপ্রেস করেন, এই হচ্ছে আমার সাইজ। ইমেজে যাব, ইমেজ সাইজে যাব, এখান থেকে আমি চেঞ্জ করে নিব 3.5 বাই হচ্ছে 4 পয়েন্ট, দেখেন একদম অ্যাকুরেট আছে, বুঝতে পারছি?
আমি এখন কি করতেছি, জাস্ট রেজুলেশনটা বাড়িয়ে দিচ্ছি। কেন রেজুলেশনটা বাড়িয়ে দিচ্ছি? যাতে আমার ইমেজটা একটু সুন্দর হয় দেখতে। আচ্ছা, এই হচ্ছে আমার ইমেজটা আসছে। আমি যদি এখন এখানে সাজাতে চাই, অলরেডি আছে মনে হয়, আমি এখানে চাই, আমি যদি সাজাতে চাই, ওকে কি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এই হচ্ছে পাসপোর্ট সাইজের ইমেজ চলে আসছে। আমি এখানে রাখি, জাস্ট এখানে 1 2 3 4 5, আমি 6টা করে নিলাম। সাধারণত এখানে 6টাই আটে মনে হয়, বা 5টায় আটবে। সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে ডিস্ট্রিবিউশন করে দিই, আমার এখানে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এগুলোকে ধরে আমি ঠিক করে নিচ্ছি। সবগুলোকে ধরেন, আপনি চাইলে ড্র্যাগ করে এভাবে আমি চাইলে কি করতে পারি, আমার পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে পারি। এখানে এন্টার প্রেস করে ফেলছি, 300 বাই 300 দিয়ে আমি এন্টার প্রেস করতে। আমি একটু আবার দেখাচ্ছি, এই হচ্ছে আমার 300 বাই 300। আমার যতটুক দরকার ততটুকের মধ্যে নিয়ে আমি এখানে ওকে করে দিলাম। আমার কিন্তু 300 বাই 300 একটা রেশিও আসছে, এখনো কিন্তু অ্যাকুরেট হয় নাই। এখন কি করবো, ইমেজে যাব, ইমেজ সাইজে যাব, দেখেন এখানে কিন্তু সেন্টিমিটার দেখাচ্ছে। আমি যদি একটু পিক্সেলে যাই, দেখেন 467 467, তাই না? আমি যদি এখানে 300 বাই 300 দিই, কে বলছে হবে না? বুঝতে পারছি? ওইটা হচ্ছে আমি কাটছি, কেটে এখন হচ্ছে রেশিও মেইনটেইন করছি। অনেক সময় যে উপরের ওই এটা আসে না, কোনটা? করতে গেলে যে পিক্সেল যে লিখবো না, আপনি এখান থেকে এখানে আসবে না তো, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনাকে। এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে হবে, রেশিওটাকে সিলেক্ট করে আসে না অনেক সময় ওই ঘরগুলা আসবে। এখানে সিলেক্ট না করলে তো আসবে না। আমি ক্রপ করে কিভাবে ওই যে 8 বোর্ডটাই ওই 300 বাই 300 নিয়ে না না, এটা কখনোই করবে না। আমরা কি বুঝতে পারছি? একটু খেয়াল করে দেখেন, আমাদের যে টুলবার আছে, এই টুলবারের মধ্যে অলরেডি আমরা কিছু টুলস নিয়ে কাজ করছি। এর মধ্যে একটা টুলস ছিল হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, অর্থাৎ সিলেকশন টুলস এর কিছু অপশন ছিল, তাই তো? আমরা এর আগে বলছিলাম আপনাদেরকে 10 ভাবে বা 11 ভাবে আমরা সিলেকশন করতে পারবো। এর মধ্যে আমরা 10টা ওয়ে দেখছি, তাই না? এখান থেকে 4টা দেখছি, এখান থেকে হচ্ছে 3টা দেখলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা দেখছি 3টা, টোটাল 7টা অলরেডি, 10টা দেখছি। আজকে আরেকটা অপশন নিয়ে কাজ করব, আর সেটা হচ্ছে পেইন্ট টুল। আমাদের যে ফটোশপ অংশটা আছে, ফটোশপের মধ্যে এখানে দেখেন একটা টুলস আছে যার নাম হচ্ছে পেইন্ট টুল। আমি যদি এর মধ্যে রাইট বাটন ক্লিক করি, তার অনেকগুলো অপশন চলে আসে। ফটোশপের পেইন্ট টুলটা হচ্ছে এতটাই বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এই পেইন্ট টুল ইউজ করে বা পেইন্ট টুল আপনি শিখেও ইচ্ছা করলে ইনকাম করতে পারবেন, যদি আপনি ইচ্ছা করেন। কারণ কেন? কারণ হচ্ছে ফটোশপের যে পেইন্ট টুলটা ইউজ হয়, এখানে আপনার দুই ধরনের ইউজ হয়। আমরা হয়তো অনেকে শুনছি ক্লিপিং পাথ নামের একটা অপশন শুনছি। এই ক্লিপিং পাথের মেইন থিমটা হচ্ছে ফটোশপের পেইন্ট টুলের মাধ্যমে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে ওয়েটা, এটাকে বলে ক্লিপিং পাথ। আমাদের যে টুলসটা আছে, টুলস প্যানেলের যে পেইন্ট টুলটা আছে, ফটোশপের পেইন্ট টুলস এর বিহেভিয়ার্স গুলো একটু অন্যরকম, সেই সম্পর্কে একটু ভালো করে শুনবো। আমি যখন ফটোশপের পেইন্ট টুল নিয়ে কাজ করতে যাব, তখন আমাকে ফার্স্ট যেটা মানে ডিসিশন নিতে হবে যে আমি কি তৈরি করতে চাচ্ছি। এখন কোশ্চেন থাকতে পারে, আপনি কি তৈরি করতে বলতে চাচ্ছেন, বলতে কি বোঝাচ্ছেন? আমি বোঝাতে চাচ্ছি আপনি কি শেপ ক্রিয়েট করবেন না অন্য কিছু। কারণ কেন? কারণ হচ্ছে ফটোশপে যখন আপনি এই রিলেটেড কোনো কিছু শেপের কার্ভ তৈরি করার জন্য রেডি করতে চান, তখন অবশ্যই আপনাকে পেন টুলটা ক্লিক করার পর আমাদের যে উপরে যে অংশে অপশন আছে, অর্থাৎ অপশন বার আছে, এখানের মধ্যে দেখেন একটা অপশন লেখা আছে পাথ। আমি পাথের জায়গায় ক্লিক করে শেপে ক্লিক করব যদি আমি শেপ ক্রিয়েট করতে চাই। শেপের মধ্যে যদি আমি ক্লিক করি, দেন হচ্ছে আমি যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, আমি যদি ড্র্যাগ করি এখানে কিছু তৈরি করে, দেখেন আমার একটা শেপ হয়ে গেছে এবং এখানে একটা শেপ লেয়ার নামে একটা অপশন দেওয়া হয়েছে। যদি আমার এখানে শেপের জায়গায় যদি পাথ থাকে এবং আমি যদি ড্র্যাগ করে কিছু তৈরি করি, তৈরি করার পর আমি শেষ করি, দেখেন এখানে কোনো লেয়ার ক্রিয়েট হয়নি। অর্থাৎ পাথ এবং শেপ সম্পূর্ণভাবে আলাদাভাবে কাজ করে। ফার্স্ট যখন আমি পেন টুলটা ইউজ করব, ইউজ করার সিস্টেমটা কি সেটা সম্পর্কে একটু বলি। আমি যেখান থেকে শুরু করতে যাচ্ছি এবং আমার যখন পেন টুলটা একদমই নিউ থাকবে, তখন একটু খেয়াল করে দেখেন পেন টুলের পাশে হচ্ছে আমার একটা স্টার আছে। এটা হচ্ছে আমার পেন টুলটা এখনো কার্যক্ষমতা শুরু করেনি। যখন আমি ক্লিক করব, ক্লিক করলে এখানে হচ্ছে আপনার একটা পয়েন্টস অ্যাড হবে যেখান থেকে আপনি কাজটা করতে চাচ্ছেন। আমি এখানে একটু শেপটাকে অ্যাক্টিভ করে নিই, তাহলে ভালো হয়। আমি একটু ক্লিক করলাম, ক্লিক করার পরে এই হচ্ছে আমার একটা পয়েন্টস অ্যাড হয়ে গেছে এবং এটার পাশে দেখেন একটা রাবার ব্যান্ড অ্যাড হচ্ছে, যেটাকে পাথ বলা হয়। বুঝতে পারছেন? আমরা রাবার ব্যান্ড নামে চিনি। যদি কোনো কারণে আমার সামনে এই রাবার ব্যান্ডটা যদি শো না করে, তখন এই যে একটু খেয়াল করে দেখেন এখানে একটা গিয়ার আইকন আছে, এই গিয়ার আইকনে ক্লিক করবেন। এখানে দেওয়া আছে রাবার ব্যান্ড। আমি যদি এটাকে টিক চিহ্ন উঠিয়ে দেই, দেখেন আমার এখানে রাবার ব্যান্ডটা থাকবে না। যদি আপনি এখানে টিক চিহ্নটা দিয়ে দেন, দেখেন আমার রাবার ব্যান্ডটা কাজ করতেছে। ক্লিয়ার? সো আমি রাবার ব্যান্ডটা অ্যাক্টিভ করার জন্য এখানে গিয়ার আইকনে ক্লিক করে কাজ করব।
আমি আমার রাবার ব্যান্ডটা দিয়ে যখন দেখতেছি যে আমার এখানে আপনার পাথটা রেডি করা আছে, অ্যাকচুয়ালি পেন টুলে কি মানে কি ধরনের ওয়ার্ক প্রোভাইড করে, সে পাথ প্রোভাইড করে। পেন টুলের মেইন থিমটা হচ্ছে পাথ। আমি যেখানে কার্ভ করতে চাচ্ছি সেখানে গিয়ে যদি আমি ক্লিক করে যদি মাউসটা নিচের দিকে ড্র্যাগ করি, উপরের দিকে কার্ভ হবে, আর উপরের দিকে ড্র্যাগ করলে নিচের দিকে কার্ভ হবে। এভাবে আমি কি করতে পারি, আমার প্রয়োজন মতো এটাকে কাজ করতে পারি। আপনি যদি চান যে এভাবে কাজ করবেন, কাজ করার পর এখানে দেখেন আমার একটা ফিল কালার চলে আসছে। আপনি যদি চান যে ফিল কালারটা অফ করে স্ট্রোক কালার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ক্লিক করে এখান থেকে ফিল কালারটাকে নান করে দিতে পারেন এবং স্ট্রোক কালারটা সিলেক্ট করে আপনি যে কোনো স্ট্রোক কালার ইউজ করে নিয়ে কাজ করতে পারেন। আমি যদি এখানে দিয়ে দেন হচ্ছে, আপনি চাইলে এটার উইথ এবং হাইটটাও চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন মতো। দ্বিতীয় যে বিষয়টা আছে, এই যে আমার অংশগুলো আছে একটু খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার দুই পাশে দুইটা কন্ট্রোলার চলে আসছে। আমি যদি এই কন্ট্রোলার নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে ক্লিক করতে হবে কন্ট্রোল। আমার যে কিবোর্ড আছে, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করে এই অংশগুলো ধরে আমি কি করতে পারি, আমার এই পার্টটাকে কন্ট্রোল করতে পারি। এমনকি আমি যদি এই যে অংশটা দেখতেছেন, অর্থাৎ আমার যেই রাবার ব্যান্ডটা দেখতেছেন, এটা একটু বাঁকা। নরমালি আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করতাম তখন এখানে ক্লিক করার সময় জাস্ট এখানে ক্লিক করে দিতাম এই পয়েন্টটার মধ্যে। আমি যদি এখানে ক্লিক করে দেই, একটু খেয়াল করে দেখেন আমার রাবার ব্যান্ডটা যেমন বাঁকা ছিল তেমনই আছে। তো আমাকে যদি ফটোশপের মধ্যে এই রাবার ব্যান্ডটা সোজা করতে হয়, তখন এখানে ক্লিক করার সময় সাথে অল্টার প্রেস করতে হবে আপনার কিবোর্ডের মধ্যে। অল্টার প্রেস করে যদি আমি ক্লিক করি, দেখেন আমার রাবার ব্যান্ডটা সোজা হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমার এই যে রাবার ব্যান্ডটা দরকার, অর্থাৎ আমার যে অংশটা আছে এতটুকু থাকা দরকার, আমার আর দরকার নেই, তখন আমাকে কি করতে হবে, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করলে আমার যে পেন টুলটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশনে আপনার রূপান্তরিত হয়ে যাবে। যদি বাইরে একটা ক্লিক করি দেন হচ্ছে আমার এই অংশটা ছেড়ে দিবে, অর্থাৎ পার্টটা আলাদা হয়ে যাবে। এখন যদি আপনার মনে হয় যে আমি এটা ভুল করছি, আমার এখানে অ্যাড হওয়া দরকার, তখন আমি কি করতে পারবো, মুভ টুলে গিয়ে আমি যদি এটাকে সিলেক্ট রাখা অবস্থায়, এখানে সিলেক্ট রাখা অবস্থায় যদি আমি আবার পেন টুলে যাই, পেন টুলে গিয়ে যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন একটা সিম্বল দেখাচ্ছে যে একটা পয়েন্টস আছে, দুই পাশে পাঁচটার মতো দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা আবার জয়েন হয়ে গেছে। সো দ্যাট আমি এখানে কি করতে পারি, আমি আমার প্রয়োজন মতো আবার এটাকে একটা পরিপূর্ণ শেপে রূপদান করতে পারি। আমার যদি কখনো প্রয়োজন, এই যে আমার যে পাতটা আছে, পাতের মধ্যে যদি আমার কখনো যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে গিয়ে একটা অপশন আছে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস। আমি যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস এ ক্লিক করি এবং আমি যদি আমার চাই যে আমার পয়েন্ট পাতের মধ্যে যদি কোনো পয়েন্টস অ্যাড করতে, অ্যাঙ্কর পয়েন্ট, আমি ইচ্ছাগুলো করতে পারি। এমনকি আমি যদি কন্ট্রোল প্রেস করি ইচ্ছা করলে ওই পয়েন্টস গুলো ধরে আমি কি করতে পারবো, আমার প্রয়োজন মতো কাজ করতে পারবো। আমি যদি চাই আমার প্রয়োজন মতো আমি কাজ করতে পারবো। আবার যদি প্রয়োজন হয় যে আমি এখান থেকে ডিলিট করে ফেলবো, দেখেন এখানে একটা অপশন আছে যে অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি ক্লিক করে আমার যদি পাতের মধ্যে অনেক বেশি অ্যাঙ্কর পয়েন্ট শো করে থাকে, তখন আমি ক্লিক করে এটাকে কি করতে পারবো, ডিলিট করে ফেলতে পারবো। ডিলিট করে আমি আমার প্রয়োজন মতো কাজ করতে পারি। এরপর একটা খেয়াল করে দেখেন লেখা আছে হচ্ছে আপনার কনভার্ট পয়েন্ট টুলস। আমি যদি কনভার্ট পয়েন্ট টুলস এর মেইন কাজটা হচ্ছে, আপনার যদি কোনো শার্প কর্নার দরকার হয়, আপনি ইচ্ছা করলে শার্প কর্নার করতে পারেন। আপনি যদি চান এটাকে কার্ভ কর্নার তৈরি করবেন, আপনি অর্থাৎ আপনি ইচ্ছা করলে কার্ভ তৈরি করতে পারেন। আবার যদি চান আপনি শার্প কর্নার করতে, জাস্ট একটা ক্লিক করে আমি কাজ করতে পারি। এমনকি আমি প্রয়োজন মতো আমি আমার যে অংশ নিয়ে কাজ করতে চাচ্ছি, যে এই টুলসটা নিয়ে কাজ করতে চাই বা এই কন্ট্রোলার নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি চাইলে কি করতে পারবো, এই কন্ট্রোলার নিয়েও আমার প্রয়োজন মতো কাজ করতে পারবো। এই যে পেন টুল যে অংশটা আছে, এই পেন টুলের মধ্যে প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনার আমি কি তৈরি করব, পাথ করব না শেপ করব। যেহেতু আমরা এখন শেপ নিয়ে কাজ করতেছি, সো দ্যাট আমি শেপের মতো করে আলাদাভাবে করে যে কোনো অংশ নিয়ে কাজ করতে পারি। এখন আপনি যদি এটার মধ্যে কালার দিতে চান, আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন খেয়াল করে দেখেন আমি এখানে ডাবল ক্লিক করতেছি, কালার আসতেছে কিনা। আমার এখানে কালার আসছে, ওকে করে দিয়ে যদি ওকে করে দেই, এখানে দেখেন আমার স্ট্রোকটা ফিল হচ্ছে, আমার অন্য কিছু ফিল হচ্ছে না। বুঝতে পারছি কথাটা? আমার স্ট্রোকটা নিয়ে আমি কাজ করতে পারতেছি, এখানে কিন্তু আমি আমার ফিল কালারটা ইউজ করতে পারতেছি না। এখন কি করবেন, এক্ষেত্রে আপনি কি করতে পারেন, এক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি জাস্ট এখান থেকে আপনার টুল বারে যাবেন, যে টুলসটা হচ্ছে আপনার শেপ টুল। শেপ টুলে গিয়ে আমি চাইলে এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিয়ে আমার প্রয়োজন মতো আমি ফিল্টার মধ্যে কালার দিতে পারি। অর্থাৎ এখান থেকে আপনার কালার দিলে স্ট্রোকটার মধ্যে প্লে হবে। আর আপনি যদি ফিল কালার ইউজ করতে চান, তখন আপনি আপনার প্রয়োজন মতো ফিল কালার ইউজ করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আমি এখান থেকে কিছু কাজ করব, আমি একটু স্ট্রোকটাকে নিয়ে নিচ্ছি, আমার মনে হয় স্ট্রোকটা অফ করা আছে। আচ্ছা, এই হচ্ছে অংশটা, একটু খেয়াল করে দেখেন আমি যখন ডিরেক্ট সিলেকশন ইউজ করতে যাচ্ছি, আমি যে এটাকে জাস্ট অ্যাজ এ শেপ হিসেবে সিলেক্ট করতে পারতেছি, আর কিন্তু কোনো পাথ শো করতেছে না। দেখছেন এখানে কিন্তু কোনো পাথ শো করতেছে না, অথচ এটা কিন্তু পাথ দিয়ে তৈরি করা, অথচ এটা হচ্ছে পাথ দিয়ে তৈরি করা। এখন যদি আমি
পেন টুলে যাই তখন দেখবেন আপনার পাথগুলো শো করতেছে কিনা। এখনো কিন্তু আমার পাথ শো করতেছে না। এখন আপনি যদি চান যে আমার পাথগুলোকে শো করাতে যাচ্ছি, তখন আপনি কি করবেন? তখন আমার যে টুল প্লেট আছে, এই টুল প্লেটের মধ্যে যে পেন টুলের ঠিক নিচে একটা টুলস আছে যার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আর এটার মধ্যে যদি আমি ক্লিক করি একটা অপশন পাবেন হচ্ছে পাথ সিলেকশন টুল। এই পাথ সিলেকশন টুলে গিয়ে যদি আমি এখানে ক্লিক করি, এখন দেখেন আমার পাথের অংশগুলো সিলেক্ট হচ্ছে। আমরা আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম, এর ফার্স্ট ক্লাসের দিকে বলছিলাম যে এখানে যে আপনার মুভ টুলটা থাকে, সেই মুভ টুলটা 80% কাজ করে, আর 20% হচ্ছে এই পাতের মধ্যে কাজ করে না। অর্থাৎ মুভ টুল দিয়ে আপনি পাতের কাজ করতে পারবেন না। আপনি যদি চান ডিরেক্ট সিলেকশন ইউজ করে কাজ করতে, আর ডিরেক্ট সিলেকশনের যে বিহেভিয়ার্স গুলো ছিল, আমি চাইলে কোনো পয়েন্টস নিয়ে কাজ করতে পারবো, আমি চাইলে এই পয়েন্টসটাকে ডিলিট করে ফেলতে পারবো, আমি চাইলে কি করতে পারবো, আবার এই পয়েন্টসটা নিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ যে পয়েন্টসটাকে আপনি সিলেক্ট করবেন ওই পয়েন্টসটা নিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে যে ডিরেক্ট ইলাস্ট্রেটরে তো আমি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন করতে পারতাম, এখানে তো জয়েনের কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে এখান থেকে আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি এটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেন টুল ইউজ করতে হবে। পেন টুল ইউজ করে দেন হচ্ছে এখানে ক্লিক করবেন। সরি, এটা আমার সিলেক্ট করা নাই বিধায় এই ঘটনা ঘটলো। আমি একটু সিলেক্ট করে নেই। এখন যদি আমি পেন টুলে যাই, পেন টুলে গিয়ে যদি আমি ক্লিক করি এবং এখানে যদি আমি ক্লিক করি, সে আমাকে একটা কার্ভ সিস্টেম অ্যাড করে দেবে। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, আপনি যখন অ্যাড করতেছেন তখন একটা কার্ভের মতো দেখাচ্ছে, কারণ কি? ফটোশপের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের মতো স্ট্রেট লাইন জয়েন করে না, সে চেষ্টা করে এখানে যে আপনার কার্ভটা আছে সেই কার্ভ নিয়ে কাজ করতে। অর্থাৎ আপনার যে কার্ভটা আছে সেই কার্ভের সাথে অ্যাকুরেট করে একটা কার্ভ অ্যাড করার জন্য, অর্থাৎ পাথ অ্যাড করার জন্য সে চেষ্টা করে। এটা হচ্ছে পেইন্ট টুলের যে সিস্টেমগুলো আছে সেটা। সো আপনি আপনার মতো করে যে কোনো পেইন্ট টুল দিয়ে যে কোনো পাথ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এখন হয়তো আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি কি ইলাস্ট্রেটরে তো পারি নাই, আপনি এখানে কি পারা যাবে? না, এখানেও আপনি ওপেন পাথ ছাড়া কোনো জায়গায় পাথ জয়েন করতে পারবেন না। ওপেন পাথ ছাড়া আপনি কোনো জায়গায় পাথ জয়েন করতে পারবেন না। পেন টুলের ভিতরে আরো দুইটা টুলস আছে, একটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুলস আর একটা হচ্ছে কার্ভেচার টুলস। আমরা অলরেডি কার্ভেচার টুলস এর কাজটা জানি যে আমি ইচ্ছে করলে এখানে ড্র্যাগ করে পাথকে কার্ভ করতে পারি। আর এখানে আরেকটা টুলস আছে জানো হচ্ছে ফ্রি ফ্রম পেন টুলস, আপনি ড্র্যাগ করে ইচ্ছে করলে পেন টুলের মতো করে কি করতে পারবেন, একটা পাথ ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ ফ্রি হ্যান্ড ড্র করে আপনি পাথ ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে পেন টুলের প্রথম যে বিষয়টা, অর্থাৎ আপনি কিভাবে শেপ ক্রিয়েট করুন বা পেন টুল নিয়ে শুরু করতে হয় কি সেই বিষয়গুলো। ফটোশপের মধ্যে যে পেন টুলটা ইউজ করতে হয়, পেন টুলটা হচ্ছে দুই ধরনের, দুইটা কাজ বিহেভ মানে দুইটা অংশ নিয়ে কাজ করে, আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার শেপ নিয়ে কাজ করে, আরেকটা হচ্ছে পাথ নিয়ে কাজ করে। সেই পাথটা কি সেটা সম্পর্কে জানবো। পাথটা হচ্ছে আমি যদি কোনো কিছু সিলেকশনের উদ্দেশ্যে, ওকে আমি সিলেক্ট করি পাথ পেন টুল দিয়ে, এই অংশটাকে বলা হয় পাথ সিলেকশন। অর্থাৎ এই যে দেখেন আমার এখানে কিছু অপশন আছে, অথবা আমার এখানে একটা ফুল আছে, আমি চাচ্ছি এই অংশটাকে পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতে, বুঝতে পারছি কথাটা? আপনি যখন পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতে যাবেন, ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এখান থেকে পেনটাকে সিলেক্ট করবেন, আর উপরে যে অপশনটা আছে অপশনের এখান থেকে আপনাকে যেটা করতে হবে পাথ সিলেকশন করে নিতে হবে, শেপের জায়গায় পাথ সিলেকশন করে। কারণ বিকজ অফ আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি আমি কি করব সেটা আগে আমাকে কি করতে হবে, ডিসাইড করতে হবে। আমি পাথ ক্রিয়েট করব না শেপ ক্রিয়েট করব। যদি আমি শেপ ক্রিয়েট করি তাহলে আমি নরমাল অ্যাজ ইউজুয়াল যেভাবে লেয়ার নিয়ে কাজ করতে পারতাম, এখানে আমি তাই করতে পারবো। কিন্তু যখন আপনি পাথ নিয়ে শুরু করবেন কাজ, তখন আপনাকে কিছু বিষয় মেনটেন করে চলতে হবে। যেমন প্রথমে যখন আমি পাথ সিলেক্ট করলাম, সরি আপনি পেন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার এইখান থেকে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে পাথ। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে এইখানে একটা অংশ আছে, একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন পাথ অপারেশন লেখা আছে। এই পাথ অপারেশনের মধ্যে ক্লিক করে একটা জিনিস কনফার্ম হতে হবে, সেটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ জিনিসটা সিলেক্ট আছে কিনা। এখন কোশ্চেন থাকতে পারে কেন এটা বলছে, কেন এটা থাকতে হবে, এটা কারণ কি, তাই না? এটার কারণটা হচ্ছে আমি যদি মনে করেন যে কোনো একটা কিছু সিলেক্ট করতে যাচ্ছি, এই হচ্ছে আমার একটা অংশ, আমি এখানে একটা পাথ ক্রিয়েট করছি, আমি একটু পাথটাকে নিয়ে আসি তাহলে আপনাদের ভালো বুঝবেন। তো আমি যখন এই পাথ নিয়ে কাজ শুরু করব তখন কিন্তু আমার এখানে কিছু প্রবলেম ফেস করতে হবে। কি ফেস? আমি যখন এখানে ক্লিক করতেছি কোনো কিছু রেডি করতেছি, তখন দেখবেন আমার এখানে কোনো ধরনের কোনো লেয়ার ক্রিয়েট হচ্ছে না। কারণ আমি এখন যে কাজটা করতেছি এটা শেপের মধ্যে না, এটা পাতের মধ্যে কাজ করতেছি। তখন আমাকে কি করতে হবে, এই যে পাতের যে লেয়ারটা আছে পাতের লেয়ারে ক্লিক করতে হবে। দেখেন এখন দেখেন আমার এখানে একটা ওয়ার্ক নামের পাথ ক্রিয়েট হয়ে গেছে।
অর্থাৎ এটা একটা পাথ লেয়ার, এই অংশটা হচ্ছে একটা পাথ লেয়ার। আমি যদি একই জায়গার মধ্যে, খেয়াল করবেন, একই লেয়ারের মধ্যে যদি আরো একটা তৈরি করতে চাই, এভাবে তৈরি করতে চাই, ইচ্ছা করলে আমি কি করতে পারবো, আরো একটা পাথ ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ যেমন নরমালি আপনার ফটোশপের মধ্যে যে লেয়ার গুলো আছে, সেই লেয়ারের মধ্যে যখন আমি একটা লেয়ারের মধ্যে যদি আরেকটা কিছু করতে চাই, সেটা করা পসিবল না। কিন্তু আমি যদি পাথ লেয়ারের মধ্যে একের অধিক কাজ করতে চাই, করতে পারবো। আপনার যদি পাথ লেয়ারটা সিলেক্ট থাকে, তাহলে আপনি চেক করতে কি করতে পারবেন, একাধিক পাথ আপনি ক্রিয়েট করতে পারবেন একই লেয়ার। এখন আপনার কোনো কারণে একাধিক লেয়ারের প্রয়োজন নেই, আপনার একটা লেয়ারের প্রয়োজন, একটা লেয়ারের প্রয়োজন, ক্লিয়ার, যে এইটাই একটা একটা করে থাকবে। আমি এটার থেকে একটা একটা করার জন্য আমি এটাকে ডিসিলেক্ট করে ফেলছি। ভালো করে খেয়াল করবেন কথাটা, যেহেতু আমার একটা পাতে একটাই লেয়ার থাকবে, বুঝতে পারছেন, আমি এটাকে ডিসিলেক্ট করে ফেলছি। করার পর আমি যদি নতুন আরেকটা ক্রিয়েট করা শুরু করি, একটু খেয়াল করে দেখেন আগেরটা কিন্তু অটোমেটিকলি চলে গেছে। আগে আপনি যতই কষ্ট করেন না কেন চলে যাবে। আমি জাস্ট এখানে একটু দেখাই বুঝাই। সাপোজ মনে করেন এখানে 1 2 3 4 5 6 7 জন মডেল আছে। আপনাকে আপনার ক্লায়েন্ট বলল যে তোমার ব্যাকগ্রাউন্ডটা তুমি আমাকে চেঞ্জ করে দিবা, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেঞ্জ করে দিবা। তাহলে কি করতে হবে, আমি এইখান থেকে শুরু করলাম, এ হচ্ছে আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পর দেখেন ওয়ার্ক পাথের মধ্যে একজনকে সিলেকশন করছি। এভাবে যদি আমি 7 জনকেই সিলেক্ট করি একই পাথের মধ্যে, তাতেও আমার কোনো প্রবলেম হবে না। কারণ হচ্ছে সে তার মেইন থিমটা ছিল যে উপরে যারা আছে তারা যার যে অবস্থানেই থাকবে, জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এটাই তো মেইন ছিল। সো আপনি চকলে এক পাতেই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনাকে যদি এরকম বলে যে আপনার ইমেজটা হচ্ছে এটা, এটা থেকে আপনাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে হবে। সো আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি কি করতেছি, এটা সিঙ্গেল একটা পাথ, ক্লিয়ার, অর্থাৎ প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে ফেলতে হবে। অর্থাৎ 7 জনকে 7টা পাতে নিতে হবে, উনি 7 জনকে 7 জায়গায় বসাবেন, উনি ওনার মডেল 7 জনকে 7 জায়গায় বসাবেন, এরকম কিছু চিন্তা ভাবনা করতেছেন। তো আমি যদি এই অংশটাকে, যেহেতু এটা লাগবে না, আর এটা যদি সিলেক্ট থাকে তাহলে একটা পাতের ভিতরে আবার হয়ে যাবে আরেকটা, আমাকে এটাকে ডিসিলেক্ট করে কাজ করতে হচ্ছে না। যখনই আমি ডিসিলেক্ট করে আরেকটা শুরু করব, দেখবেন অটোমেটিক আগেরটা চলে যাবে, অটোমেটিকলি আগেরটা চলে যাবে। এজন্য আমাকে কি করতে হবে, তাহলে কি আমি আবার করব না, আপনি যেটা করবেন, যদি এরকম পাথ আপনার রেডি হয়, আপনার যদি পরের পাতে যাওয়া দরকার হয়, তখন আপনি ডবল ক্লিক করে এই পাথটাকে আপনাকে সেভ করতেই হবে। যদি সেভ করেন, এখন যদি ডিসিলেক্ট করেন, এখন যদি নতুন পাথ ক্রিয়েট করেন, দেখেন ওই পাথটা রয়ে গেছে, নিউ পাথটা আবার রেডি হচ্ছে। মেইন যে থিমটা সেটা হচ্ছে পেন টুলের দিয়ে যখনই আমি পাথ ক্রিয়েট করতে যাব, যখনই পাথ ক্রিয়েট করতে যাব, ফার্স্ট আমি যেটা করব, আমি যদি কাজটা শুরু করে দেই, শুরু করার পরপরই আমি চাইলে আমি এটাকে কি করব, সেভ করে ফেলবো, ডবল ক্লিক করে ওকে করে সেভ করে ফেলবো। এটা হচ্ছে আমার কাজ। আর আপনি ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পাথটাকে এইভাবে সিলেক্ট না করে ইচ্ছা করলে নিউ একটা পাথ ক্রিয়েট করলে এটা হচ্ছে আর কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এটা সেভ না করলেও প্রবলেম হবে না, কারণ এর নিচে আপনি তৈরি করে নিছেন। এখন যদি এটাকে সিলেক্ট করে আমি যদি একটা পাথ ক্রিয়েট করি, আমি ইচ্ছা করলে এভাবেও কি করতে পারি, এভাবে আমি কাজটা করতে পারবো। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আমাকে পাথটা সিলেক্ট করতেই হবে, যদি পাথটা যদি সেভ করতেই হবে। যদি কোনো কারণে পাথ চলে যায়, তখন কিন্তু এটাকে আপনি আর ফিরে পাবেন না। তো আমরা যখনই পেন টুল নিয়ে কাজ করা শুরু করব আর কি, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি পেন টুল দিয়ে কি কাজ করতে চাচ্ছি। যদি বলেন যে আমি কোনো ডিজাইনের জন্য শেপ ক্রিয়েট করতে চাচ্ছি, তখন আমাকে এখানে শেপটা রেডি করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আর যদি এখান থেকে আপনি রাবার ম্যাট অ্যাক্টিভ করতে চান, করবেন। আর যদি কোনো কারণে মনে করেন যে আমি পাথ ক্রিয়েট করব, তাহলে আমাকে এখান থেকে পাথটাকে সিলেক্ট করতে হবে, আর এখানে এই জিনিসটাকে একটু দেখতে হবে যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ আছে কিনা, কেন আছে কিনা সেটা একটু পরে বলতেছি। এই বিষয়গুলোকে আমরা ক্রিয়েট হতে পারছি কিনা, ক্লিয়ার হতে পারছি কিনা। আচ্ছা, আমরা অনেক সময় শুনি ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ জিনিসটা কি সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদেরকে। মেবি এখানে আছে, দেখি একটু। এই মনে করেন আমার একটা ইমেজ আছে। ক্লিপিং পাথ কি? ক্লিপিং পাথ হচ্ছে পেন টুলের মাধ্যমে আপনি যদি কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, এই অংশটাকে বলা হয় ক্লিপিং পাথ। এই অংশটাকে বলা হয় ক্লিপিং পাথ। এখন এই যে আমার যে অংশটা আছে, এই যে বিষয়টা আছে, আমি এখান থেকে চাচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলাম, এখান থেকে আসলাম, আমি জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এখান থেকে আমি রাফলি একটু করে যাচ্ছি, এই আসলাম, এখান পর্যন্ত আসলাম,
এখান থেকে এসে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এটাকে করলাম, আমি আমার প্রয়োজন মতো করলাম। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এতে আপনাদের সুবিধা হবে। যখনই আপনাকে আপনার কোনো ক্লায়েন্ট বলবে যে তোমাকে এটাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে, এখন আমি এখন পর্যন্ত যে ওয়েগুলো জানতাম সেই ওয়েগুলোর মাধ্যমে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, একটু খেয়াল করে দেখেন, আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি ওকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, এই হচ্ছে দেখেন অ্যাকুরেটলি ধরছে, এখানে ধরেনি। আচ্ছা মনে করলাম যে এটা কোনো প্রবলেম আছে, আবার আমি আরেকটা অংশের মধ্যে যাচ্ছি, আমি অন্য একটা অংশের মধ্যে যাচ্ছি, আমি এই অংশের মধ্যে গিয়ে আমি কি করতেছি, উপরে থেকে ড্র্যাগ করে ওকে সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করলাম। এখন যদি এই অংশটাকে ধরার পর আমি যদি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি এবং নিচে যদি আমি একটা লেয়ার ক্রিয়েট করে অল্টার ব্যাকস্পেস বা কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করি, দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আসছে না? কিন্তু তার পাশে দেখেন, এই যে পাশে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা অংশ, কারণ তার ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, এখানে দেখেন হালকা রয়ে গেছে। সো এই জন্যই আসলে পেন টুলের মাধ্যমে এগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় যাতে একদম স্মুথ হয়। পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রথম যে বিষয়টা থাকবে, আপনি যখন পেন টুল দিয়ে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাবেন, অবশ্যই অবশ্যই আপনাকে 1 পিক্সেল ভিতরে নিয়ে কাজ করতে হবে। 1 পিক্সেল কি জিনিস? এই যে আমি যখন জুম করতেছি দেখেন এই এক একটা অংশগুলো দেখতেছেন না, এই অংশগুলো হচ্ছে এক একটা পিক্সেল। সো আমাকে কি করতে হবে, 1 পিক্সেল পরিমাণ ভিতরে নিয়ে আমাকে পেন টুল দিয়ে তৈরি করতে হবে 1 পিক্সেল। কিন্তু অনেকে যেটা করে যে একটু ভিতরে বেশি নেয়, একটু ভিতরে বেশি নিয়ে কাজ করে, এতে কিন্তু আমার প্রোডাক্ট কেটে যাচ্ছে। বুঝতে পারছেন কথাটা? এতে হচ্ছে আমার প্রোডাক্ট কেটে যাচ্ছে। তো আমি কখনোই কি করব না, এই 1 পিক্সেলের বেশি নিব না, আমি চেষ্টা করব হচ্ছে 1 পিক্সেলের ভিতরে রাখতে, কখনোই আবার বাইরে নেবেন না। এই যে ঘন অর্থাৎ ডার্ক যে অংশটা সেখান থেকে শুরু করব, পাতলা অংশটা থেকে শুরু করব না। আমি আমার মতো করে কি করব, এখানে পেন টুল দিয়ে তৈরি করব, টোটালটাকে পেন টুল দিয়ে আমি আমার মতো করে সিলেক্ট করে নিব। আমি একটু সিলেক্ট করি এটাকে, আমি একটু রাফলি করে যাই যেহেতু আপনাদের সময় একটা বিষয় আছে, ভিডিওটা লম্বা হবে না। আমরা তো পেন টুলের কাজ বুঝতে পারছি, আমাদের স্যার সময় বাঁচানোর জন্য স্যার এটা অন্য কোনো ইউজ করতেছে। অন্য টুল দিয়ে তাড়াতাড়ি করার জন্য এই যে আমি একটা পাথ ক্রিয়েট করছি, সম্পূর্ণ পেইন্ট টুলে একটা পাথ ক্রিয়েট করছি এবং আমার এখানে দেখেন একটা পাথ শেপ ক্রিয়েট হয়েছে, তাই না? এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যদি একটু এইভাবে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন আমি কেন এটাকে তৈরি করছি। এই যে দেখেন মিডলে দেখছেন সাদা অংশ, আচ্ছা এখানে যে একটা বিষয় ছিল, অর্থাৎ আমি যে এখান থেকে পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পর এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আবার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ যে অপশনটা ছিল, কেন আমি এখানে রাখবো সেটা একটু বলি। আমার কিন্তু এই যে ভিতরে কিন্তু কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে আমাকে ডিসিলেক্ট অবস্থায় রাখতে হবে, অর্থাৎ মিডলে এখানে থাকবে না কিছু, যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, সো দ্যাট চারিদিক থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। সো আমার এই যে অংশগুলো যে আছে, এইখানে অংশ আছে, একটু এখানে অংশ আছে, এই অংশগুলো কিন্তু আমাকে বাদ দিয়ে কাজ করতে হবে। এখন আপনি যদি এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ যদি রেডি না করেন বা সিলেক্ট না করেন, তখন কিন্তু আপনি যদি এখানে পেন টুল তৈরি করেন এটা সিলেক্ট হবে না। এজন্য আমাকে এটা ডাবল ক্লিক করে এটা সেভ করে রাখবেন, এটাকে সিলেক্ট করে আবার আমাকে কি করতে হবে, এখান থেকেই এই ভিতরের অংশটাকে তৈরি করে দেন হচ্ছে ডিলিট করে ফেলতে হবে। আর এজন্য আমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই এক্সক্লুড ওভারল্যাপিং শেপটাকে ইউজ করতে হবে। যদি ওইটা না করেন তাহলে কিন্তু আপনার ভিতরের অংশটা ডিলিট হবে না, অর্থাৎ ভিতরের অংশটা থেকে যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ বা কাজ করার জন্য মেইন থিং।
যান যান যান। আপনি যদি এক্সক্লুডের কাজটা করে রাখেন তাহলে আর আপনার পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না, যে কোনোটা ইউজ করবেন। এখন দেখেন এই যে আমি যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট যে আপনি করছেন, এখন সিলেক্ট করার পর এটা কিন্তু পেন টুল দিয়ে আমি সিলেক্ট করছি। এখন পেন টুল দিয়ে সিলেক্ট করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে না, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে না। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাকে এই পার্টটা নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? এই পার্টটাকে নিয়ে কি কাজ করবেন? পার্টটাকে নিয়ে কাজ করার জন্য হচ্ছে আমাকে ফার্স্ট হচ্ছে সিলেকশন অংশ যেতে হবে। এখন এই পার্টটাকে আপনি সিলেকশন করবেন কিভাবে? এই পার্টটাকে সিলেকশন করার তিনটা ওয়ে আছে। এই পার্টটাকে সিলেকশন করার তিনটা ওয়ে আছে। ওয়েগুলো কি? এই যে দেখেন এই যে পাথ যে অংশটা আছে, অর্থাৎ পাথ যেই লেয়ারটা আছে, লেয়ারের ঠিক নিচে এখানে 3 নম্বর যে অপশনটা, যে ফার্স্টে থেকে 3 নম্বর যে অপশনটা, তার নাম হচ্ছে মেক সিলেকশন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে সিলেকশন, দেখছেন আমার এখানে সিলেকশন। এখন এই যে সিলেকশনটা আসছে, এই সিলেকশনটা আসলে আমরা কি কাজ করতে পারি? আমরা কপি করতে পারবো, রিমুভ করতে পারবো, ওখানে কালার দিতে পারবো। বুঝতে পারছি? তো আমি এখানে কি করলাম, অংশ নিয়ে কাজ করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম। আবার দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার যে পাথ আছে, পাথের মধ্যে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশনে যদি ক্লিক করি এবং এখানে যদি ওকে করে দেই, দেখেন ওই একই কাজ করতেছে, অর্থাৎ সিলেকশনে দুইটা ওয়ে পেলাম। থার্ড যে বিষয়টা আছে, এই যে দেখেন যে তিনটা যে চারটা দাগ আছে, এখানের মধ্যে ক্লিক করে যদি আপনি মেক সিলেকশন ক্লিক করেন এবং ওকে করেন, ওই একই কাজ করবে, অর্থাৎ সবগুলোই সিলেকশন। আর লাস্ট একটা সিলেকশন আছে, যে সিলেকশনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে এই যে থাম্বলটা দেখতেছেন, আমরা যে পাতের থাম্বলটা দেখতেছেন, এই পাতের থাম্বলটার মধ্যে আমরা মাউস নেবেন, কন্ট্রোল প্রেস করে যদি আমি ক্লিক করি, তখন আমার এখানে সিলেকশন হয়ে যাবে। এবং এখন যদি আমি সিলেকশন হয়ে যাওয়ার পর কি করতে পারি, এখন যদি কন্ট্রোল জে ইউজ করি, দেখেন খেয়াল করে দেখেন আমার এটা ছিল একটা সাদা ব্যাকগ্রাউন্ডের অংশ, এখন হচ্ছে আমার একটা পিএনজি হয়ে গেছে। আমি যদি নিউ একটা লেয়ার ক্রিয়েট করে এবং অল্টার ব্যাকস্পেস ইউজ করি, এখন দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে চলে আসছে। বুঝতে পারছি? এখন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে চলে আসছে। এখন আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি আমাকে পিএনজি দাও, তখন আমি জাস্ট এটাকে অফ করে তাকে আমি এভাবে, এখন দেখেন আমি এটাকে ধরলাম, এটা কিন্তু পিএনজি তে আছে বিকজ অফ তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাই তো? আমি যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু এখন এক্সপোর্টে যাচ্ছি না, আমি এখানে সেভ ফর ওয়েবে যাচ্ছি। সেভ ফর ওয়েবে গিয়ে আমি এখান থেকে পিএনজি সেভ করলাম। এখন কোশ্চেন থাকতে পারে আপনি সেভ ফর ওয়েবে গেলেন না কেন? কারণ হচ্ছে আমার ক্লায়েন্ট কিন্তু এটা রেশিও নিয়ে কোনো কিছু বলে নাই, ও জাস্ট বলছে যা আছে তাই থাকবে, তুমি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও। সো আমার এটাকে বড় ছোট করার কিছু দরকার নেই, এই জন্য আমি কি করব না, এক্সপোর্টে আমি যাব না। আমি কি করতে পারি খুব সহজেই, ফাইলে গিয়ে এখান থেকে সেভ ফরে গিয়ে, সেভ ফর অ্যাজে গিয়ে আমি ইচ্ছা করলে এখান থেকে পিএনজি হিসেবে ওকে যদি সেভ করতে চাই, 1 2 3 4 5 6 আমি সব কিছু লিখে ওকে করে দিলাম, আমার অ্যাজ এ পিএনজি হিসেবে সেভ হয়ে গেল। যদি আমার ক্লায়েন্ট আমাকে বলে যে তোমাকে এটা ব্যাকগ্রাউন্ড সহ দিতে হবে, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছে ছিল, আমি এখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড সহ দিতে হবে, তখন আমি কি করলাম দেখেন, ফাইলে গেলাম এবং এখান থেকে আমি আবার সেভ অ্যাজে গেলাম, এখান থেকে আমি জেপিজি যে অংশটা আছে সেটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি টিউলিপ অংশ এটার মধ্যে লিখে আমি 1 2 3 4 সামথিং এরকম কিছু দিয়ে আমি সেভ করে ফেললাম অ্যাজ এ জেপিজি হিসাবে। কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে পিএনজি হিসেবে ইউজ করলাম, একটা হচ্ছে জেপিজি হিসেবে ইউজ করলাম। আমরা এখানে দুইটা সেভ করছি, একটা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে জেপিজি। না, কেন আমি পিএনজি সেভ করছি, কেন আমি জেপিজি সেভ করছি, আর কেনই বা আমার পার্টটার প্রয়োজন, কি কারণে পার্টটার প্রয়োজন সেটা আমি একটু দেখাবো। আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করে এখান থেকে আমি ইমেজটাকে একটু ওপেন করে নিচ্ছি, যে এটা ছিল আমার ইমেজ, এই হচ্ছে আমার জেপিজি ফাইলে ছিল, তাই না? এটা ছিল আমার পিএনজি ফাইলে, তাই তো? আমি এটার মধ্যে সিলেক্ট করলাম, এটা আমি জেপিজিটা ওপেন করতেছি। কি কারণে ওপেন করতেছি একটু দেখেন, আমি যখন জেপিজিটা ওপেন করলাম, আমার এটা কিন্তু জেপিজি ফাইল, খেয়াল করবেন এই যে এখানে লেখা আছে আরজিবি, এখানেও লেখা আছে জেপিজি, দেখছেন? আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও পিএনজি, খেয়াল করবেন কথাটা, যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও পিএনজি, তখন আপনি তাকে পিএনজি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন অ্যাজ ইউজুয়াল। আপনার এরকম টাইপের, আমি অলরেডি যেটা আছে এটার জাস্ট আমি এই অবস্থায় করে দিব, ঠিক আছে? এতে পিছনে ব্যাকগ্রাউন্ড যেহেতু উনি চাচ্ছেন না, তাতে আমার কিছু যায় আসে না, বা আমার এটা নিয়ে যে নিচে একটু ফাঁকা, তাতে আমার কিছু যায় আসে না, বিকজ অফ ওনার এটা হচ্ছে প্রয়োজন, এটা নিয়ে উনি যে কোনো জায়গায় ইউজ করতে পারে।
যখন উনি আপনাকে বলবে যে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ ওনার নর্মাল ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে আপনার এইটা, এটা হচ্ছে আমার নর্মাল ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক হোয়াইট, এটা থেকে আমি এখন বর্তমানে করছি হচ্ছে ব্ল্যাক কালার, তাই তো? এটা যখন আপনি করবেন অ্যাজ এ জেপিজি যখন দিবেন, তখন অবশ্যই আপনি ফাইল থেকে সেভ এজ এ গিয়ে জেপিজি সেভ করবেন। কেন জেপিজি সেভ করবেন জানেন? এ হচ্ছে তার পার্টটা রয়ে যাবে, জেপিজির মধ্যে কিন্তু পার্টটা রয়ে যাবে। এতে সুবিধাটা কি, আমার যদি কখনো প্রয়োজন হয় আমি কন্ট্রোল প্রেস করে যদি সিলেক্ট করি, দেন হচ্ছে আমার যদি উনি বলে যে তুমি এটাকে এবার জেপিজি করে দাও, সরি পিএনজি করে দাও, কন্ট্রোল জে দিয়ে জাস্ট একটা কপি করলেই দ্বিতীয়বার আমার পেইন্ট পাথটা ক্রিয়েট করতে হচ্ছে না। বুঝতে পারছি? দ্বিতীয়বার আমার এইখানে পাথ ক্রিয়েট করতে হবে না, আমার এখানে পাথটা নিয়েই থাকবে, এমনকি উনিও চেঞ্জ করে নিতে পারবে। এখন একটা কোশ্চেন হয়তো আপনার থাকতে পারে, সো আমি তো ইচ্ছা করলে এটাকে পিএইচডি ফরম্যাটেও সেভ করতে পারতাম। পিএইচডি ফরম্যাটে সেভ করলে কি কি আসবে? আপনার ব্যাকগ্রাউন্ড আসবে, আপনার ক্যানভাস আসবে, সব সহ আসতেছে, অর্থাৎ একটা ফাইল আসতেছে মনে করেন 10 এমবি, 10 এমবি বাদ দিলাম 5 এমবি, 5 এমবি বাদ দিলাম 2 এমবি, মনে করেন একটা ফাইল আসতেছে। কিন্তু 2 এমবি 2 এমবি করে যদি আপনি 50টা এমবিও জমান, তাহলে 2 দুগুণে 50 দুগুণে 100 এমবি হয়ে যাচ্ছে। আর যদি আপনি এরকম জেপিজি 100টাও যদি জমান, দেখবেন যে সব মিলে আপনার 5 এমবি হচ্ছে কিনা বা 10 এমবি হচ্ছে কিনা। বুঝতে পারছেন কথাটা? এইজন্য আমার পার্টটাও রইলো, প্লাস হচ্ছে আমার জেপিজিটাও হয়ে গেল। আপনি যদি ওনাকে ইউজ করে দেন, দিয়ে দেন, উনি ইচ্ছে করলে পরবর্তীতে এটাকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার চলেন, ওই যে উনি যে একটা কথা বলছে যে কেন আমি এটাকে পাত করলাম বা পাতের প্রয়োজন কেন, আমি ধরে নিলাম, আমার ধরে নেওয়া পসিবল নয়, বা আমি এখানে কাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবো না? আমি যখন এখানে ডাকটা নিয়ে একটু কাজ করছি, আমি একটু এখানে ডাকটার বিষয় একটু দেখাই আপনাদেরকে। আমি অলরেডি একটা ডাক নিয়ে কাজ করছিলাম, আপনাদের দেখছেন কিনা আমি মনে হয় ডিলিট করে দিয়েছি আনফরচুনেটলি এটা। না, এই যে ডাকটা নিয়ে যখন আমি কাজ করছিলাম, এই ডাকটার মধ্যে আমি এখানে এভাবে কাজ করছিলাম, অর্থাৎ শেপ সিলেকশন টুলস দিয়ে অবজেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আমি গ্রুপ করলাম, সরি কপি করলাম, দেন হচ্ছে আমি এখানে আপনার এটাকে অ্যাড করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি কালার করলাম। আমার এখানে কিন্তু ও কাজ হচ্ছে ঠিকই, কিন্তু দেখেন আমার এখানে হোয়াইট কালার হয়ে গেছে, তাই না? তা আমি এখানে কেন এত কষ্ট করে পিএনজি তৈরি করে আপনার এখানে পেন টুল দিয়ে তৈরি করছি, এই কারণে তৈরি করছি। এখন যদি আমি এই অংশটাকে তৈরি করি বা ওপেন করি, এখন দেখেন আমার আশেপাশের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন? বুঝতে পারছি কথাটা? আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এরপর যদি মনে হয় যে সবকিছু তৈরি করার পর মনে হচ্ছে যে আমার এখানে একটু ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে পাথটাকে সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি চান এখান থেকে, আপনি যদি চান ডিরেক্ট সিলেকশনে ধরে আপনি এই অংশগুলো ধরে ইচ্ছে করে ঠিক করতে পারবেন। বুঝতে পারছি কথাটা? আমি চাইলে ইচ্ছে করলে এখান থেকে ধরে ঠিক করতে পারি, অর্থাৎ আমার পার্টটাকে ঠিক করে নিয়ে আমি কাজ করতে পারি পরবর্তীতে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের মেইন পার্থক্য, যে কেন আমি পাথ দিয়ে আমি কাজ করব আর কেন আমি নরমাল সিলেকশন দিয়ে কাজ করব। আর যদি এটাই হতো যে যে কোনো একটা দিয়ে আমি সিলেক্ট করে আমি কাজ করতে দিতে পারতাম, তাহলে কি হতো, ক্লায়েন্ট আপনাকে ক্লিপিং পাথের কথা বলতো না, ক্লায়েন্ট আমাকে ক্লিপিং পাথের কথা বলতো না, বলতো হচ্ছে তুমি আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও। এখন চলেন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। আমি যদি এখানে গ্রুপে যাই, ইয়াতে যাই, এখানে আপনি যদি লেখেন যে ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি, এখানেও আপনার একটা সফটওয়্যার আছে, অর্থাৎ প্লাগইনস আছে যার মধ্যে অনলাইনের মধ্যে, এখানে আমি চাইলে খুব সহজেই আমি আমার যে কোনো পিএনজি বা যে কোনো কিছুকে আমি চাইলে কি করতেছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি। কিন্তু ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ করে আমি কাজ করতেছি, আমার রেজাল্টটা কি আসছে সেটা দেখতে হবে। অনেক সমস্যা হয়, আমি ওই জিনিসটাকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আমি কিন্তু এটাকে ডাউনলোড করে নিছি অলরেডি, এই হচ্ছে আমার টিউলিপ অংশটা, আমি এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আমি এটার মধ্যে একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিই। একটু খেয়াল করে দেখেন আমার এই পাশটা, দেখছেন? বুঝতে পারছি? আর আমি যখন এটাকে পেন টুল দিয়ে তৈরি করছি, তখন আমার দেখেন আমার অপশনটা, বুঝতে পারছি কথাটা? এবার আমার এখানে পাথ থাকবে, পাথ দিয়ে আমি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে ওয়েটা, তাকে বলে ক্লিপিং পাথ। আবার অনেকে শুনি যে মাল্টিপাথ, মাল্টিপাথ শুনছেন না অনেকে? মাল্টিপাথ সিস্টেমটা কি? মাল্টিপাথ সিস্টেম হচ্ছে দুই ধরনের হয়। এক হচ্ছে আপনার একটা ইমেজ আছে, তার কাছ থেকে শুধু ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ এখানে আমার 7 জন মডেল আছে, আমি কি করব, পেন টুল দিয়ে 7 জনকে আলাদা আলাদা পাথ ক্রিয়েট করব। এখন এই পাথটা যদি দুই ধরনের হয়, একটা হচ্ছে একই লেয়ারের মধ্যে 7টা পাথ, অথবা আপনি কি করবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পাথ, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমি এটা একটা করলাম, এটাও একটা করলাম,
অর্থাৎ সবগুলোকে কি করলাম, একটা পাতের মধ্যে করতেছি। খেয়াল করে দেখেন, একটা লেয়ারের মধ্যে করতেছি পাতের। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার অবজেক্ট যা আছে তাই থাকবে, অর্থাৎ আমার যে মডেলটা আছে যেমন আছে তেমনই থাকবে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় যে অপশনটা আছে, যে আপনার মাল্টিপাথের জন্য দ্বিতীয় যে অপশনটা আছে, সে বলল আমার 7 জনকে 7টা আলাদা আলাদা অংশ করে দিতে হবে। এটাও কিন্তু মাল্টিপাথের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটার জন্য আমার আলাদা একটা অংশ থাকবে, এটার জন্য আলাদা আমার একটা অংশ থাকবে, এটার জন্য আমার আলাদা একটা অংশ থাকে। এটাকে আমি ক্লিক করে সেভ করে ফেলবো, দেন হচ্ছে আমি নতুন আরেকটা তৈরি করব। এরকম 7 জনের জন্য 7টা পাথ ক্রিয়েট হবে, 7টা লেয়ার ক্রিয়েট হবে। দেন হচ্ছে এটা হচ্ছে আপনার মাল্টিপাথের অংশ। বুঝতে পারছেন? দুইটা অপশন, একটা হচ্ছে একটার ভিতরেই অনেকগুলো পাথ হবে, আরেকটা হচ্ছে আলাদা 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 লেয়ার হবে। এই হচ্ছে সেভ পাথ সেভ করার দুইটা ওয়ে আছে। এক হচ্ছে হয় আপনি আগে একটা ক্রিয়েট করে নেবেন, এটা যদি করেন তাহলে আর সেভ করতে হবে না, কারণ এটা নিজে ক্রিয়েট করছেন আপনি। হ্যাঁ, একটা পর একটা করে নিয়ে আপনি কাজ করতে পারেন। অথবা আপনি যদি দ্বিতীয়টা তৈরি করা শুরু করেন, এটা হচ্ছে দেখেন ওয়ার্ক পাথ নামের পরিচিত। এটা যেটা আসবে সেটা হচ্ছে ওয়ার্ক পাথ নিয়ে রেডি করা। সো আমাকে কি করতে হবে, এটাকে আবার ডাবল ক্লিক করে আমি যা করব। আপনি ইচ্ছা করলে এটার মধ্যে পাথ 1 দিতে পারেন, 01, আবার ইচ্ছা করলে 02 দিতে পারে, বা মডেল 1, মডেল 2, মডেল 3 এরকম করে করে আলাদা নেম দিতে পারেন। আপনাকে দিতেই হবে, যদি না দেন তখন আপনি বুঝতে পারবেন না আসলে কোনটা কি। তো এই হচ্ছে আমাদের পাথ যে বিষয়গুলো ছিল সেটা। আশা করি আপনাদের পাথের বিষয়গুলো বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করব। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করব, অর্থাৎ আমার যদি কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্ট থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। একটু খেয়াল করে দেখেন, আমি এটা রাখলাম আপাতত, এটাও বাদ দিয়ে দিই, আমার দরকার নেই। আচ্ছা এটাই থাকুক, আমি এটা কাজ যেহেতু করবো একটা রাখি আপাতত। এখান থেকে পেন টুলটা আমি ইয়া করে দিচ্ছি, এটা আমি রিমুভ করে দিই, কারণ এটা আমার দরকার নেই। এটা দরকার আছে, এটা দরকার আছে। আচ্ছা, আমি আরো কয়েকটা অবজেক্টকে এখানে ওপেন করে নিচ্ছি, অর্থাৎ আরো কয়েকটা অংশকে ওপেন করে নিচ্ছি। যেমন এইটা আছে, এইটা আছে, তারপর হচ্ছে এই অংশটা আছে, 2টা 3টা। তারপর খেয়াল করে দেখেন, এখানে খেয়াল করে দেখেন একজন কার্লি হেয়ারের একজন আছেন, ঠিক আছে। দেন হচ্ছে আমি এইখানে একজনকে নিলাম, তারপর হচ্ছে আমি একে নিলাম। তো বিভিন্ন জনকে আমি নিয়ে কাজ করতেছি। একটু খেয়াল করে দেখেন, আমি বিভিন্ন জনকে নিয়ে আমি কাজ করতেছি। এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এক একটা ব্যাকগ্রাউন্ড এক এক রকম। আমাকে আমার ক্লায়েন্ট বলছে তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবা, ঠিক আছে। এখন আমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, এর মধ্যে আমার কিছু প্রোডাক্ট আছে, আবার কিছু আছে হচ্ছে আপনার কার্লি হেয়ার। দেখেন কার্লি হেয়ার আছে কয়েকটা, তাই না। আমি যদি এখানে গুগলে গিয়ে একটু সার্চ করি, কার্লি হেয়ার লিখে যদি আমি সার্চ করি, আমি যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে একটু যদি সার্চ করি যে কার্লি হেয়ার লিখে যদি সার্চ করেন, দেখবেন যে অ্যাভেলেবেল হেয়ার আসতেছে। কার্লি হেয়ার লিখে যদি আপনি সার্চ করেন, তখন দেখবেন যে অ্যাভেলেবেল হেয়ার অংশ আসতেছে। আমি এটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, যদি আমার এরকম টাইপের কোনো ইফেক্ট থাকে, অর্থাৎ ইমেজ থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, আমি আপনাদের জন্য দুই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ওয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার কমপ্লেক্স ইমেজ, অর্থাৎ পিছনের ইমেজটা হচ্ছে বা পিছনের যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার কমপ্লেক্স ন্যাচারাল, আর এটা হচ্ছে আপনার নরমাল, যেটা হচ্ছে হোয়াইট কালারের। এটা আমরা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার 6টা ওয়ে আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার 6টা ওয়ে আছে। এর মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের যে টুলবার আছে, টুলবারের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ইরেজার টুলস। যার নাম হচ্ছে ইরেজার টুলস। এই ইরেজার টুলস এর ভিতরে দেখবেন ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ম্যাজিক ইরেজার টুলস, 3টা অংশ আছে। 6টা ওয়ের মধ্যে অলরেডি একটা ওয়ে আমরা দেখছি, সেটা হচ্ছে পেন টুলের মাধ্যমে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর আরেকটা ওয়ে দেখছিলাম, এখান থেকে পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আজকে আরো 4টা অংশ দেখব। এর মধ্যে খেয়াল করে দেখেন, ইরেজার টুলস এর মাধ্যমে আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তবে এর মধ্যে যে বিষয়টা আছে, আমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সেই বিষয়টার মধ্যে যেই অংশটা কাজ করে, আমি যদি এখানে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, এখানে কোনো কিছুই আসতেছে না। এখানে কোনো কিছুই আসতেছে না, কারণ কেন জানেন, আমার এই লেয়ারটা হচ্ছে লক করা, আর এখানে হচ্ছে হোয়াইট কালার করা। আমি যদি এখানে হোয়াইট কালারের জায়গায় যদি ব্ল্যাক কালার দেই এবং এখানে যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন এখানে ব্ল্যাক কালার কাজ করতেছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে কি হচ্ছে। অ্যাকচুয়ালি ইরেজার টুলস যেটা করতেছে, এই কালারটা দিয়ে ওকে ঢেকে দিচ্ছে, বা এই জায়গাটাকে বাদ করে দিয়ে ওর কালারটাকে ইউজ করতেছে। এটা হচ্ছে একটা ওয়ে। আপনি যদি এখান থেকে ওকে
লক আউট করে দেন, অর্থাৎ লকটাকে যদি আনলক করে দেন এবং এখন যদি ড্র্যাগ করেন, এখন কিন্তু সে ধরবে না, কালার ধরবে না, সে ডিরেক্ট আপনি যাকে চাচ্ছেন তাকে রিমুভ করতে পারবেন। এই রিমুভটা দুই ধরনের কাজ করে। কিভাবে কাজ করে? আমি যদি এখান থেকে অবজেক্ট সিলেকশনের মাধ্যমে আমি যদি ওকে সিলেকশন করে নেই, খেয়াল করে দেখেন আমি ওকে সিলেকশন করে নিছি, নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে সিলেক্টে গেলাম, মেনু থেকে সিলেক্টে গিয়ে ইনভার্স করে নিলাম, অর্থাৎ আমি যাকে সিলেক্ট করছি তার বাইরের অংশটাকে সিলেক্ট করতে চাচ্ছি, করে এখান থেকে যদি আমি ড্র্যাগ করি, আমার প্রয়োজন মতো যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি ততটুকু বাদে বাকিগুলো সবগুলো আমি খুব সহজেই রিমুভ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, এখন একটা কোশ্চেন দেখতে পারে, এটা কি আসলে ব্যাকগ্রাউন্ড মানে রিমুভের আওতায় পড়ে? অর্ধেকটা পড়ে, অর্ধেকটা পড়ে না। অর্থাৎ সে ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভও করতে পারবেন, ইচ্ছা করলে টোটাল অংশটাকে রিমুভ করে কাজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আবার যদি আপনার ইচ্ছা হয় যে আমি এতটুকু জায়গা রাখলাম, রাখার পর আমি এতটুকু জায়গা আমি রিমুভ করে ফেলবো, আপনি ইচ্ছা করলে ইরেজ করে ফেলতে পারেন। যেমন আমরা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না বা দেখছেন কিনা জানি না, সেটা হচ্ছে আমরা আয়নাবাজি ছবির মধ্যে ওর যে পোস্টারটা ছিল, একই জিনিসের দুইটা অংশ দেখছিলাম, অর্থাৎ একই অপশনের দুইটা অংশ দেখছিলাম। যদি ওই কাজটাই করতে চান আর কি, সাপোজ মনে করেন আপনি এখান থেকে করলেন, আমি যদি এখান থেকে দুইজন নিয়ে আসি, এই হচ্ছে একজন, আমি এখান থেকে মনে করেন অর্ধেকটা নিলাম, এই যে ওনার অর্ধেকটা নিলাম, বুঝতে পারছি কথাটা? ওনার অর্ধেকটা নিয়ে আমি রিমুভ করে ফেললাম। দেন হচ্ছে আমি এখানে যদি আরেকজনকে নিয়ে আসি, আরেকজনের অর্ধেকটা যদি রিমুভ করে দেই, আমি ইচ্ছা করলে একই অবয়ের মধ্যে দুইটা অংশ ইউজ করতে পারবো আমার যদি ইচ্ছা হয়। অর্থাৎ আপনি চাইলে ইচ্ছা করলে এটাকে রিমুভ করেও কাজ করতে পারেন। আমরা ইচ্ছা করলে অনেক সময় এটা দিয়েও ব্যাকগ্রাউন্ড ইরেজ করে কাজ করি। এটা আরেকটা কাজ আছে, যেমন আমরা এই যে টিউলিপ নিয়ে যে কাজ করছি, এই যে অংশটা নিয়ে কাজ করছি, আমার এখানে যে ইমেজটা আছে, এই যে এখানে যে অংশটা আছে, এর মধ্যে কিছু কিছু জায়গায় হালকা সাদা রয়ে গেছে, মনে করেন কিছু কিছু জায়গায় হালকা সাদা রয়ে গেছে। অ্যাকচুয়ালি সাদাটা কি? সাদাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল। তখন আপনি কি, যেমন মনে করেন এখানে একটু রয়ে গেছে, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এই ইরেজার টুলস এর মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারেন। এখন দেখেন সে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড রিমুভার হিসেবে কিন্তু কাজ করতেছে, বুঝতে পারছি কথাটা? এখানে দেখেন সে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড রিমুভার হিসেবে, যেমন এখানে একটু সাদা রয়ে গেছে, আমি একটু রিমুভ করে দিলাম, সে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভার হিসেবে কাজ করতেছে। এখানে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, এখন এজন্য আমাকে আলাদাভাবে কোনো কিছু তৈরি করতে হলো না বা কিছু করে আমাকে অ্যাড করতে হলো না, এভাবে আমি ইচ্ছা করলে কাজটা করতে পারি। দ্বিতীয় যে বিষয়টা আছে, আমি এটাকে রাখলাম, এখানে অন করে দিলাম, আমি কন্ট্রোল জেড ইউজ করি, আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর বিহেভিয়ারটা কেমন সেটা একটু জানি। আমি যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করব, তখন আমাকে কয়েকটা জিনিস একটু খেয়াল করে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আমার একদম প্রথম যে বিষয়টা আছে, এখানে হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা নিছেন সেটা সাইজ, অর্থাৎ ব্রাশটার সাইজ। আপনি ইচ্ছা করলে থার্ড ব্র্যাকেট রাইট, থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে আপনি ইচ্ছা করলে আপ ডাউন করতে পারেন, তাতে আপনার ইচ্ছা। দ্বিতীয় যে বিষয়টা আছে, এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, ডবল একটা আই ড্রপ দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি, সেই যদি মাউসটা যদি এখানে দেখি, তখন দেখবেন তার একটা নাম দেখাচ্ছে স্যাম্পলিংস কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দ অর্থ কি? ক্রমাগত, তাই তো? ক্রমাগত বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করেন, ক্লিক করে ড্র্যাগ করেন, সে যেটা করবে ক্রমাগত এরকম নিতে থাকবে, অর্থাৎ স্যাম্পলটা নিতে থাকবে। আর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্যাম্পল ওয়ান্স, স্যাম্পলিংস ওয়ান্স লেখা আছে। আর তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্যাম্পলিংস ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড কালার। আমি এটাও ইউজ করব না, এটাও ইউজ করব না, আমি ইউজ করব স্যাম্পলিংস ওয়ান্স। কেন ইউজ করব সেটা আমি একটু পরে বলতেছি। দ্বিতীয় যে বিষয়টা আছে, এখানে হচ্ছে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, দ্বিতীয়টা হচ্ছে কন্টিজিয়াস, তৃতীয়টা হবে ফাইন্ড এজ। আমি ইউজ করব হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কেন ইউজ করব সেটা এখনই আমি দেখাই দিচ্ছি। আমি একটু আগে যেটাকে সিলেক্ট করছি সেটার নাম হচ্ছে স্যাম্পলিংস ওয়ান্স। এটার মেইন থিমটা হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সে ওইখান থেকে স্যাম্পলটা কালেক্ট করবে। কালেক্ট করার পর যদি আমি এখানে যে সারাদিন যদি ড্র্যাগ করি, এখান থেকে কোনো কিছুই মুছবে না, মাউস ছাড়া যাবে না। আবার যদি এখানে ক্লিক করেন, অর্থাৎ যেখানে ক্লিক করতেছেন ওইখান থেকে সে স্যাম্পলটা কালেক্ট করতেছে। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, আপনার এখান থেকে আপনার মুছে গেছে কেন? কারণ হচ্ছে এই যে একটা টলারেন্স নিয়ে আমরা কাজ করছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের,
টলারেন্সের ক্ষমতার কি ছিল? সহ্য ক্ষমতা। তো আমি যখন এইখানে ওর কাছ থেকে কাজ করতেছি, এইখানের কালারটা আর এখানের কালারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কিন্তু এই জায়গার কালারটা এটার সাথে একটু সিমিলার আছে, এই জন্য হচ্ছে এখানে ধরতেছে সে। আমি কি করব, এখান থেকে ড্র্যাগ করতেছে, দেখেন আশেপাশ দিয়ে খুব সহজে আমার এই জিনিসটা রিমুভ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা টোটালি খুব সহজে রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন আমার একদম ক্লিন ভাবে রিমুভ হয়ে যাচ্ছে, এটাকে আমি রিমুভ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, আমি আমার প্রয়োজন মতো এখান থেকে ড্র্যাগ করে করে আমি রিমুভ করে ফেলতেছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। অর্থাৎ আমাকে পেন টুলও ইউজ করতে হচ্ছে না, কিছু ইউজ করতে হচ্ছে না, খুব সহজে আমি রিমুভ করে ফেলতেছি। কিন্তু আমি যে এখান থেকে যদি ড্র্যাগ করতে গিয়ে আমার যদি এরকম প্রবলেম ফেস হয়, তখন কিন্তু আমাকে টলারেন্স নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ টলারেন্সটা আমাকে এখানে একটু কমাতে হবে। কমিয়ে দেন হচ্ছে যদি ক্লিক করি, এখন দেখেন আমার ধরতেছে না, বুঝতে পারছি? এখন দেখেন আমার আবার ধরতেছে না, আমি খুব সহজে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতেছি। আমি ড্র্যাগ করে করে ওর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে ফেলতেছি। মনে করেন এই হচ্ছে আমি তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি, আমি এটাকে নিয়ে আসি, আমি যদি এটাকে ওপেন করে দিই, দেখেন আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা ভালো একটা রিমুভ হয়েছে। বুঝতে পারছি কথাটা? সো আপনি চাইলে কি করতে পারেন, এভাবেও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন আপনার প্রয়োজন মতো। ইরেজার টুলস আমি আপনাদেরকে বারবারই বলতেছি, ফটোশপ 6টা ওয়ে কেন দিল, আপনাকে 6টা ওয়ে কেন দিল? আপনি তো ইচ্ছা করলে উনি তো একটা ওয়েতে কাজ করতে মানে যেহেতু পারতেছি, আমি বাকিগুলো ইউজ করতে পারবো, মানে কেন দিল? দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রেজাল্ট, আমার যেটা দিয়ে রেজাল্ট ভালো আসবে ওইটা দিয়ে কাজ করবো। যেমন উনি যে বিষয়টা বললো যে কার্লি হেয়ার, কার্লি হেয়ারে যদি আমার এখানে কিছু থেকে থাকে, আমি ওটা নিয়ে কিভাবে কাজ করব সেটা আমি একটু দেখি। না, এখানে মেবি একটা আছে। এই যে কার্লি হেয়ার গুলো আছে, আমি কি এই কার্লি হেয়ার কে ইউজ করতে পারবো কিনা? আমি যদি লেয়ারে যাই, লেয়ারে গিয়ে যদি আমি জাস্ট ওকে একটা কপি করে নিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যাই এবং এখানে যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, এটাকে অফ করে দিলাম, ড্র্যাগ করে যদি কাজ করি, দেখেন আমার কার্লি হেয়ার মুভ হচ্ছে কিনা, রিমুভ হচ্ছে কিনা। বুঝতে পারছি? আমার কার্লি হেয়ার রিমুভ হচ্ছে কিনা একটু দেখবো আমরা। এই হচ্ছে আমার হোয়াইট কালার যেটা ছিল, আমি হোয়াইট কালার গুলো রিমুভ করলাম, এটাকে সিলেক্ট করে আমি নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কাজ করলাম, আমার কার্লি হেয়ার কিন্তু রিমুভ হয়েছে, তাই না? এখন কোশ্চেন থাকতে পারে কেমন জানি হয়ে গেল। এর কারণ হচ্ছে এই যে এখানে যে আমি যে কাজটা করছি, এখানে যে আমি কাজটা করছি, টলারেন্স কিন্তু খুব কম ছিল, দেখছেন? আমি টলারেন্সটা যেহেতু এখানে আপনার এইটার সাথে এটার কোনো সামঞ্জস্যতা নাই, আমি ইচ্ছা করলে এখানে টলারেন্সটা আরেকটু বাড়িয়ে নিয়ে কাজ করলাম, আমি 40 করলাম, একটু রেজাল্টটা দেখবেন কি আসে। আমি জাস্ট এখান থেকে একটা কালার দিয়ে নিচ্ছি যাতে আপনারা এখনই বুঝে যেতে পারেন আর কি। অলরেডি আমি এতটুকু রিমুভ করে দিয়েছিলাম আনফরচুনেটলি। একটা কপি করে নিলাম, নিচেরটাকে সিলেক্ট করে একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করলাম, দেন হচ্ছে কালার দিয়ে দিলাম। এখন আমি গেলাম, আমার টলারেন্স হচ্ছে 40, আমি যদি ড্র্যাগ করি, সরি আমি দেখেন এই লেয়ারটা সিলেক্ট থাকার কারণে প্রবলেম হচ্ছে, আমি এই লেয়ারটা সিলেক্ট করব। এখন যদি আমি ড্র্যাগ করতেছি, দেখেন আগের থেকে কমছে না আমার হোয়াইট কালারটা? আচ্ছা, আমি এই পর্যন্ত এইভাবেই রাখলাম, আমি এইভাবেই রাখলাম, জাস্ট এইভাবে আমি রেখে কাজটা করে দিলাম। কিন্তু আমি তো এখানে সন্তুষ্ট না, দেখেন এখানে কিন্তু সন্তুষ্ট না। তখন আপনি কি করতে পারেন, আবার জুম করে যে অংশটার মধ্যে প্রবলেম, যেমন এটার মধ্যে প্রবলেম, আমি জাস্ট এখানে ক্লিক করব, দেখেন আমার এখান থেকে কিন্তু হোয়াইট কালারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। বুঝতে পারছি? এই যে দেখেন, না টলারেন্স কমাতে হবে না, যেটা আছে ওইটা দিয়ে করতে পারবেন, অথবা ইচ্ছে করলে আরেকটু কমাতে পারবেন। আপনি যদি চান যে আরেকটু কমাতে, আপনি ইচ্ছে করলে আরেকটু কমাতে পারবেন। আমি সাপোজ মনে করেন 30 করে দিলাম, 30 করে আমি জাস্ট জুম করি, জুম আউট করি। যেহেতু এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে একটু প্রবলেম, আমি হোয়াইট কালারের মধ্যে ক্লিক করতেছি, দেখেন আমি হোয়াইট কালারটা দিয়ে কাজ করতে পারতেছি। বুঝতে পারছি? আস্তে আস্তে কিন্তু আরো কমতেছে আমার হোয়াইট কালার। আবার ইচ্ছে করলে এখানে ক্লিক করেন, আবার করবেন, আবার যদি এখানে ক্লিক করেন, আমি আবার করতে, দেখেন এখন আরো অনেক ভালোটা রেজাল্ট আসতেছে আমার। আমি ড্র্যাগ করে করতেছি, কাজ করতেছি, আমার কিন্তু ভালো রেজাল্ট আসছে, দেখছেন? এভাবে আমি চাইলে কি করতে পারি, আমার কার্লি হেয়ার ইউজ করতে পারি। এখন হয়তো কোশ্চেন থাকতে পারে কেমন জানি হয়ে গেল, সে কেমন জানি হয়ে গেল, তাহলে রেজাল্ট আমার ভালো আসে নাই, মনে করলাম আমার রেজাল্ট ভালো আসে নাই, ওকে, এটা নিয়েও আমি আপনাদের সাথে কাজ করব। সো আমার মেইন যে থিমটা ছিল সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি, সেটা কার্লি হেয়ার হোক অথবা আমার অংশ নিয়ে কাজ করতে পারি। এখন দ্বিতীয় যে বিষয়টা আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়ে কাজ করি, যেমন এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে এখানে ড্র্যাগ করতেছি, তার কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইরেজ হচ্ছে, তাই না? কিন্তু যখন আমি এইখানে আসতেছি তখন কিন্তু আপনি রেজাল্ট ভালো নাও পেতে পারেন। কেন?
কারণ এখানে দেখেন উজ্জ্বলতাটা বেশি, এখানে উজ্জ্বলতাটা কম, একটু কালো টাইপের আছে। বুঝতে পারছি? আমাকে কিন্তু একটা ইমেজ কাজ করার সময় এমনও হইতে পারে 10 বার 15 বার 20 বারও টলারেন্স চেঞ্জ করতে হইতে পারে, কারণ তার ডিপেন্ড করবে হচ্ছে তার যে কালার ইফেক্ট আছে তার উপর। যদি এখানে মনে করেন মিক্সিং কালার হতো, মনে করেন গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে কাজ করছে, তখন কিন্তু এইখানে ধরলে যে ইফেক্টটা পাবে এখানে ধরলে সেই ইফেক্টটা পাবে না। বুঝতে পারছি? তখন আমাকে টলারেন্স কম বেশি যখন দেখবেন যে আপনার এখানে কাজটা করতে গিয়ে ভালো রেজাল্ট আসতেছে কিন্তু এখানে গিয়ে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, তখন এখানে আমাকে টলারেন্স কমিয়ে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমার যখন বডি ধরে ফেলবে তখন আমাকে টলারেন্স নিয়ে কাজ করে অ্যাড করতে হবে। এটা সম্পর্কে আরেকটু ভালো বুঝবেন একটু পরেই। এখানে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। এই ম্যাজিক ইরেজার টুলস এর কাজ কি সেটা একটু বলি। আমি এখানে আরেকটা ইমেজ ওপেন করছিলাম, অলরেডি মনে নিচে একদম নিচে আমি একটা ইমেজ ওপেন করছিলাম। আমি এই ইমেজটাকেও একটা কপি করে নিচ্ছি জাস্ট দেখানোর উদ্দেশ্যে, এবং এটাকে এখানে রাখতেছি, এটাকে আপাতত অফ করে দিচ্ছি। এই ম্যাজিক ইরেজার টুলস এর কাজ হচ্ছে, আমি যদি এই ম্যাজিক ইরেজার টুলসটা ধরলাম, ধরে যদি জাস্ট এখানে একটা ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সে আপনার একদম অ্যাকুরেটলি হোয়াইট কালারটা রিমুভ করে দিয়েছে, তাই না? আবার যদি এখানে ক্লিক করি সে আপনার এখানে হোয়াইট কালার রিমুভ করে দিয়েছে, কিন্তু রেজাল্ট দেখেন আমার কিন্তু এর থেকে অনেক ভালো রেজাল্ট আসছিল হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে। বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস এর কাজ হচ্ছে আপনার সিমিলার কালার যদি থাকে বা সলিড কালার যদি থাকে তখন সে এটাকে রিমুভ করবে। জি, ও হচ্ছে রিমুভ করে দেওয়ার কাজ করে। এখন আমি যদি সাপোজ মনে করেন এইখানে কাজ করি, যেমন এখানে ক্লিক করলাম, দেখেন সে এই পাশটা করছে কিন্তু এই পাশটা কিছু ধরেনি, কারণ এটার সাথে এটা সামঞ্জস্য নাই। আবার সিলেক্ট করেন, আবার দেখেন মোটামুটি আমার এখানে রিমুভ করে দিচ্ছে, কিন্তু অ্যাকুরেটলি রিমুভ করেনি। আবার আমি যদি এখান থেকে যেমন এই টিউলিপটা নিয়ে এতক্ষণ যে অনেক কাজ করলাম, এটাকে একটা কপি করে নেই, নিয়ে যদি এখানে আমাদের জাস্ট একটা ক্লিক করি, দেখেন মোটামুটি কিন্তু আমি যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস বা এটা সেটা দিয়ে যে অনেক কাজ করতেছিলাম, এর থেকে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট আসছে। দেখছেন? আমি যদি ক্লিক করি আমি খুব সহজে কাজটা করতে পারি। তবে এইসব কাজ তখনই আপনি ইউজ করবেন জাস্ট আপনার এটাকে চেঞ্জ করে আপনি কোথাও অ্যাড করতে চাচ্ছেন। আপনি কোথাও অ্যাড করতে চাচ্ছেন তখন হচ্ছে এগুলো ইউজ করবেন। যদি আপনার ক্লায়েন্টের হয় তখন কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন না। সাপোজ মনে করেন এই যে আমি এখান থেকে আমার আমি একটা ডিজাইন করার জন্য আমি এই জিনিসটা নিয়ে নিছিলাম, একটু খেয়াল করে দেখেন এটা নিছিলাম, এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এটার আমার এখন ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, আমি ইউজ করব কোথায়? আমার একটা ব্যানারের মধ্যে। আমি জাস্ট এখানে যদি ক্লিক করি, আমার এই যে অংশগুলোর মধ্যে যেখানে সাদা সাদা আছে আমি এগুলোকে ডিলিট করে দিলাম, আমি ইচ্ছা করলে কি করতে পারতেছি? এই অংশটা নিয়ে কাজ করতে পারতেছি। বুঝতে পারছি? যেহেতু আমার একটা পিএনজি দরকার জাস্ট এতটুকুর আমি নিয়ে কাজ করতে, এটা কিন্তু আমার আউটপুট কিছু নাই, আমি জাস্ট এটাতে একটা ডিজাইন কনসেপ্ট করার জন্য কাজ করতেছি। এটা কিন্তু আমার রেশিও বা কার্ভ এগুলো এত কিছুর প্রয়োজন নেই, এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এক কথায় আপনার যদি সলিড অংশ থাকে সেই অংশ নিয়ে আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। তাই বলে আপনি যেরকম কার্লি হেয়ার মধ্যে করতে যাবেন তখন আপনি ভালো রেজাল্ট পাবেন না। ঠিক আছে? এখন হয়তো বা কোশ্চেন থাকতে পারে তাহলে আমরা রেজাল্ট অ্যাকচুয়ালি পাবো কি? আরেকটা ওয়ে আছে যার নাম হচ্ছে আপনার রিফাইন এজ। আর ওই রিফাইন এজটা কাজ করার জন্য আপনাকে পেইন টুলের ইউজ করতে হয়। পেইন টুলের ইউজ করতে হয়। এই পেইন টুলটা দিয়ে কিভাবে কাজ করবেন আমি এখানে একটু দেখেন। আমার আমি এখানে একটা ইমেজ ওপেন করে নিই, এই ইমেজটা মনে করেন ওপেন করে নিলাম। এই ইমেজটার মধ্যে আমি না পারবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করতে, আমি না পারতেছি আমি ম্যাজিক ওয়েন্ডল ইউজ করতে, বা কোনো কিছু ইউজ করে কাজ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি রিফাইন এজ ইউজ করব। রিফাইন এজটা কিভাবে ইউজ করে? রিফাইন এজটা ইউজ করা বা যে কোনো টাইপের এই টাইপের কাজ করার আগে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি যে ডিজাইনটা করতেছি বা এখন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এর আগে আমাকে পেন টুল দিয়ে যতটুকু পসিবল সিলেক্ট করে নিতে হবে। যেমন এই যে ওনার অংশটা হচ্ছে, আমার মেইন সমস্যাটা কি? আমার হেয়ার গুলো, এটাই তো মেইন সমস্যা। এইখানে তো কোনো সমস্যা নেই। তো আমি এখন কি করব? পেন টুলে যাব। পেন টুলে গিয়ে পাথটা সিলেক্ট রাখবেন। আমি জাস্ট এখান থেকে ওনার যতটুকু জায়গা পেন টুলের মাধ্যমে সিলেক্ট করা পসিবল, যতটুকু জায়গা পেন টুলের মাধ্যমে সিলেক্ট করা পসিবল ততটুকু জায়গা আমি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিব। যতটুকু পসিবল ততটুকু আমি সিলেক্ট করে নিব, যেহেতু আমার এই জায়গাগুলো তেমন একটা প্রয়োজন নেই আলাদাভাবে কাজ করা। আমি এ পর্যন্ত গেলাম, যেহেতু এই পর্যন্ত আমি কাজটা করতে পারবো, পেন টুল নিয়ে কাজ করতে পারবো, আমি এই পর্যন্ত গেলাম, সিলেক্ট করলাম। বাকি যে অংশটা আছে আপনি জাস্ট তার সাইড দিয়ে ঘুরে চলে আসবেন, এভাবে তার সাইড দিয়ে চলে আসবেন। বুঝতে পারছি? আমি এইভাবে আস্তে 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 আপনার চলে আসবেন।
যেহেতু আমার ভিতরেও একটু জায়গা আছে, আমি এই পর্যন্ত সিলেক্ট করতে পারবো পেন টুলের মাধ্যমে। সো দ্যাট আমি এই পর্যন্ত গেলাম, গিয়ে এখানে ক্লিক করলাম। জুম করেন, জুম করে অ্যাকুরেটলি নেন, যাতে বাইরে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সো দ্যাট ব্যাকগ্রাউন্ডটা যাতে কোনোভাবেই না আসে, ওইটা আমি ট্রাই করব। এটা করলে যে সুবিধাটা আছে সেটা একটু বলতেছি। আমি এখানে অ্যাড করে দিলাম, খেয়াল করে দেখেন আমার এতটুকু জায়গা সিলেক্টেড, ঠিক আছে। পেন টুলে গেলাম, এটা একটু সেভ করে রাখতেছি। আমি জাস্ট এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে পেন টুল থেকে বের হয়ে আমার রেক্টেঙ্গুলার মার্কি টুলে চলে যেতে হবে। সিলেক্ট করার পর, সিলেক্ট করার আগে গেলে কিন্তু হবে না। রেক্টেঙ্গুলার মার্কি টুলে গেলে এখানে একটা অপশন পাবেন সিলেক্ট এন্ড মার্কস। এই সিলেক্ট এন্ড মার্কস এর মধ্যে যদি আমি ক্লিক করি, তখন দেখবেন আমার সামনে এই একটা অবজেক্ট আসছে, আর এখানে একটা অপশন আসবে অর্থাৎ ভিউ মোড। আপনি অবশ্যই এখানে ইউজ করবেন হচ্ছে ওভারলে। এখানে আমরা ইউজ করব হচ্ছে ওভারলে, অন্য কিছু ইউজ করব না। আর এখান থেকে ইউজ করব হচ্ছে দ্বিতীয় যে টুলসটা আছে সেটা রিফাইন এজ টুল। দেন হচ্ছে আমার যে কাজটা আছে সেটা হচ্ছে এখানে যাব, আর চেষ্টা করবেন এটাকে যতটুকু ছোট রাখা যায়। আমার প্লাসটা থাকবে ভিতরে আর মাইনাসটা থাকবে, অর্থাৎ এই প্লাসটার অর্ধেকটা থাকবে ভিতরে আর অর্ধেকটা থাকবে এই রেড কালার অংশটা। আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে ড্র্যাগ করে করে অ্যাড করতে। অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি জানেন, আমি এই রেড কালারটাকে এই ফাঁকা জায়গাটার মধ্যে অ্যাড করতে চাচ্ছি। আমি জাস্ট ধরে ধরে এখানে ড্র্যাগ করব, আস্তে আস্তে ড্র্যাগ করেন, আস্তে আস্তে ড্র্যাগ করেন, টোটাল অংশটাকে আস্তে আস্তে ড্র্যাগ করেন। এখান থেকে যান, এদিকে যান, আস্তে আস্তে ড্র্যাগ করেন। এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখেন, খেয়াল করে দেখেন আমার যেহেতু এই অংশগুলোর মধ্যে অ্যাড করা দরকার, আমি এখানে ড্র্যাগ করে অ্যাড করব। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আমি ফ্রি পাইছে দেখে এখানে আপনার ইচ্ছা মতো ড্র্যাগ করব তা করবেন না, আস্তে আস্তে কাজ করবেন। বুঝতে পারছি? এই অংশগুলোকে আস্তে আস্তে রিমুভ করে আমি জাস্ট যে অংশগুলোর মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার সেই অংশগুলোর মধ্যে আমি জাস্ট ড্র্যাগ করব রেড কালার অংশটা। আবার এখানে ড্র্যাগ করতেছি, একটু সময় দিয়ে কাজ করবেন। এগুলো কিন্তু অনেক সময় নিয়ে কাজ করতে হয়, আস্তে আস্তে কাজ করতে হয়, তাড়াহুড়া করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এখন একটু জিনিস খেয়াল করে দেখেন, আমার যে জায়গাটা ফাঁকা ছিল, যে অংশটা ফাঁকা ছিল সেই জায়গাটা হচ্ছে রেড কালার দিয়ে ভরে গেছে না, সম্পূর্ণ হয়ে গেছে। আমি জাস্ট এখন যেটা করব, এখানে কিন্তু আমার কোনো ধরনের পরিবর্তন করার দরকার নেই। জাস্ট নিচে এই আউটপুটের মধ্যে ইউজ করবেন হচ্ছে আপনার নিউ লেয়ার। তবে ম্যাক্সিমাম জায়গায় দেখা হচ্ছে লেয়ার মার্কস, এখানে লেয়ার মার্কস ইউজ করবেন, এখানে ইউজ করবেন হচ্ছে নিউ লেয়ার। করে আমি যদি ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন সে আমাকে রেজাল্টটা কি দিচ্ছে, অর্থাৎ আমার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে আসছে সে। এখন আমি যদি এটার মধ্যে একটা অংশ দেই এবং এটার মধ্যে কন্ট্রোল ডি দিয়ে যদি আমি একটা কালার দেই, দেখেন এই পাঁচটা মোটামুটি ভালো রেজাল্ট আসছে, এই পাঁচটা আসেনি, তাই না? এখন আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু এখানে আপনার কিছু কিছু জায়গায় রেড কালার বা ব্লু কালার রয়ে গেছে, আমি এখান থেকে যাব হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে, গিয়ে আমার যেই সব জায়গাগুলোর মধ্যে একটু প্রবলেম আছে ওই সব জায়গাগুলোর মধ্যে ক্লিক করব, ক্লিক করে এটাকে ক্লিয়ার করে ফেলবো। এখন দেখেন একদম অ্যাকুরেট রেজাল্ট চলে আসছে। বুঝতে পারছি কথাটা? আমি ড্র্যাগ করে করে যেসব জায়গাগুলোর মধ্যে আমার ব্লু কালার গুলো ছিল ওই অংশগুলোর মধ্যে আমি একদম অ্যাকুরেট রেজাল্ট আনার জন্য কাজ করব। আচ্ছা, এই হচ্ছে আমি আমার মোটামুটি সবকিছু রেডি করে ফেলছি। এখান থেকে আরেকটু ড্র্যাগ করি, অর্থাৎ যেখানে যেখানে আমার প্রবলেম আছে ওগুলো রেডি করতেছি। এই করে দিলাম। সবকিছু করে দেওয়ার পর একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে করে দিলাম। আমি নিচেরটার মধ্যে একটা অন্য কালার দিয়ে দেখতেছি। এর একটা কারণ হচ্ছে আপনি অন্য কালার দিলে বুঝতে পারবেন আসলে আপনারটার রেজাল্টটা কেমন আসছে। আমি যখন এটা মধ্যে ধরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এখন দেখেন আমার এখানে মোটামুটি রেজাল্টটা ভালো দেখা যাচ্ছে, তাই না? আমি যদি চেঞ্জ করে যদি আরেকটু ডার্ক কালার ইউজ করে দেখি আমার রেজাল্ট ভালো আসছে কিনা, দেখেন মোটামুটি ভালো আসছে। কিন্তু এই যে পাঁচটার মধ্যে একটু দেখেন, এই পাঁচটার মধ্যে মনে হচ্ছে একটু হালকা কিছু রয়ে গেছে, তাই তো? এই জায়গাটার মধ্যে কিছু রয়ে গেছে। এই ক্ষেত্রে যদি থাকুক আর না থাকুক, আমি যেটা করব, আমার যে ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে আসছে
কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করবেন। কন্ট্রোল প্রেস করলে হচ্ছে জাস্ট আপনি যতটুকু জায়গা সিলেক্ট করে নিয়ে আসছেন ততটুকু জায়গায় সিলেক্ট দেখাবে, বাকি দেখাবে না। এখন আমি এটাকে কি করব, ইমেজে সিলেকশনে যাব, ইনভার্স ক্লিক করব। ইনভার্সটা ক্লিক করে জাস্ট ডিলিটে প্রেস করেন। ডিলিটে প্রেস করে যদি বাইরের অবয়ব কিছু থাকে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? আমারটা আর কিছু করার দরকার নেই। এখন আপনি এই মডেলটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার বিফোর, আর এই হচ্ছে আমার আফটার। বুঝতে পারছি? তা আমার মনে হয় রেজাল্টটা অনেক ভালো আসছে। সো আমার যদি এরকম কার্লি হেয়ারের কোথাও থেকে যদি আমাকে হেয়ারটা রিমুভ করে কাজ করতে হয়, তখন আমি এই 6টা ওয়েতে নিয়ে কাজ করতে পারবো। নাম্বার 1 হচ্ছে আমি পেন টুলের মাধ্যমে করতে পারি। নাম্বার 2 হচ্ছে ইরেজার টুলস এর মাধ্যমে করতে পারি। নাম্বার 3 হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর মাধ্যমে করতে পারি। নাম্বার 4 হচ্ছে আমি ল্যাসো আপনার পলিগনাল ল্যাসো টুল দিয়ে করতে পারি। নাম্বার 5 হচ্ছে আমি ম্যাজিক ইরেজার টুলস এর মাধ্যমে করতে পারি। নাম্বার 6 হচ্ছে রিফাইন এজের মাধ্যমে কাজ করতে পারি। সো আমার এখানে যেটার মধ্যে রেজাল্ট ভালো আসবে আমি ওইটা নিয়ে কাজ করব। যেমন এখানে খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা আছে, এই ইমেজটার কিন্তু এর আগের যে রেজাল্টগুলো ছিল তেমন একটা ভালো ছিল না। ঠিক আছে? আমি জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে জাস্ট ওকে আমি সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু পেন টুল দিয়ে আমি তৈরি করতে, এখানে কিন্তু এতটুকু জায়গা পেন টুল দিয়ে তৈরি করে নেবেন। জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আপাতত করে নিচ্ছি আর কি। আমি এখানে শিফট প্রেস করে জাস্ট এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করে পর্যন্ত নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি এখান থেকে কি করব, সিলেক্ট এন্ড মাস্ক এ ক্লিক করব। আর আমি এখানে আমার প্রয়োজন মতো ছোট করে জাস্ট এখানে ড্র্যাগ করে অ্যাড করে দিই। আমার এই কালো অংশগুলোর মধ্যে অ্যাড করে দিই। আমি জাস্ট দুইটার মধ্যে পার্থক্য দেখানোর জন্য আবার জাস্ট এই জিনিসটা দেখাই দিচ্ছি যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি হচ্ছে আর আমি চাইলে কি করতে পারি। $50 লিখেন তো, লিখেন 50 টাকা লিখেন। 50 টাকা না 20 টাকা ছিল? যারই বাজু। এখান থেকে দেখেন নিউ লেয়ার ক্রিয়েট করেন, ওকে করেন। এখন দেখেন রেজাল্ট কি আসছে। আমার কেমন জানি একটা রেজাল্ট আসছে, আমার কেমন জানি একটা রেজাল্ট আসছে। দেখেন বেশি একটা ভালো রেজাল্ট আসে না, দেখছেন কেমন জানি একটা রেজাল্ট আসে না, তবে এটার থেকে মোটামুটি ভালো আসছে। এই যে এটার থেকে মোটামুটি ভালো আসছে, তাই না? আচ্ছা, এখন আপনি এটার মধ্যে কিছু কাজ করতে পারেন। আমি কিন্তু ড্র্যাগ করছি একটু রাফলি ড্র্যাগ করাতে এই প্রবলেমটা হচ্ছে, হালকা ড্র্যাগ করলে প্রবলেমটা হতো না। আপনার যদি এরকম হয় পরবর্তীতে আপনি চাইলে কি করতে পারেন, এই যে যেহেতু সাদা সাদা অংশগুলো আছে আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা দিয়ে আমি চাইলে এগুলোকে আবার রিমুভ করে ফেলতে পারি। আস্তে আস্তে যদি কাজ করেন একদম 100% রিমুভ হয়ে যাবে আপনি যদি ইউজ করেন। সরি, আমি চাইলে ইচ্ছে করলে রিমুভ করে ফেলতে পারি। আপনি কয়েকবার কাজটা করবেন যাতে আপনার অ্যাকুরেটলি রিমুভ হয় সেটা। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটার মধ্যে যদি আপনি একটু ঠিক করতে চান, একটু সাদা সাদা হয়ে আছে, আমার এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে বার্ন টুল। এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে বার্ন টুল। এই বার্ন টুলে যদি ক্লিক করেন আর এখান থেকে যদি আমি শ্যাডো ইউজ করি এবং এখানে যদি আমি ড্র্যাগ করে কাজ করি, এখানে দেখেন হালকা কালো হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আমার যদি এরকম সাদা অংশ হয়ে থাকে অনেক সময় আপনি ইচ্ছা করলে এখানে কি করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এখানে কালো করে দেবেন। তবে এটা আপনার বেশি হয়ে যাচ্ছে কারণ এক্সপোজটা এখানে অনেক বেশি দেওয়া আছে। আমি এক্সপোজটাকে এখান থেকে কমিয়ে নিব। এই এক্সপোজটাকে একটু কমিয়ে নেবেন। কমিয়ে যদি আমি ড্র্যাগ করি, দেখেন এখন আবার আপনার মোটামুটি ভালো একটা রেজাল্ট আসতেছে। যদি এরকম কখনো সাদা হয়ে যায় তখন আপনি কি করবেন, ইচ্ছা করলে এরকম ব্ল্যাক করে কাজ করতে পারবেন। বুঝতে পারছি? রেকর্ডিং নেই। আমি হচ্ছে এরকম কিছু বোতল নিব, দেন হচ্ছে মনে করেন যে ওনাকে আমি নিলাম, এই মডেলটা আমি হচ্ছে এই ব্যানারের মধ্যে অ্যাড করব। আপনি পিছনে ব্যানারের ব্যাকগ্রাউন্ড যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন, ডিজাইন যেমন ইচ্ছা তেমন ইউজ করতে পারেন। অর্থাৎ এই শ্যাম্পু ইউজ করার কারণে ওনার চুলগুলো এরকম লাল হয়ে গেছে। ঠিক আছে? আপনি এরকম টাইপের করে অ্যাড করে ডিজাইন করতে পারেন। অর্থাৎ আপনার একটা ব্যানার ক্রিয়েট করে দিতে হবে এবং ওটা যাতে প্রফেশনাল মানের হয়। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গা থেকে ইমেজ নিয়ে কাজ করতে পারেন। আপনি চাইলে এটার মধ্যে, যেহেতু আমরা অলরেডি ইমেজ এডিটিং শিখছি, কালার এডিটিং শিখছি, আমরা কালার এডিট করে ওটাকে ফিক্সড করার ট্রাই করব যাতে বোঝা না যায় যে আমি ওকে আলাদা জায়গা থেকে নিয়ে আসছি। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক।